অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৬৯-৭০। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। জয় আমির জন্মগ্রহণ করল দেশের এক উত্তাল রাজনৈতিক পরিবেশে। ১৯৮৭ সন। বাংলাদেশের সামরিক শাসন চলছে। উত্তাল দেশের অবস্থা তখন সকল বিরোধী দল পারস্পরিক সংঘাত একপাশে রেখে স্বৈরাচার পতনের লক্ষ্যে হাতে হাত রেখেছে। জাভেদ আমির ধীরে ধীরে আবারও রাজনীতিতে ফিরলেন ঠিকই, কিন্তু এবার তার দৃষ্টিকোণ ও মনোভাব বোঝা বড় দায়। ১৯৯০-এর শেষে স্বৈরাচারের পতন হলো। জয়কে স্কুলে ভর্তি করা হলো ৪ বছর বয়সে। তার জেদেই সে দেখেছে সকলে স্কুলে যায়, তারও দরকার যাওয়া। বাড়িতে দুটো মহিলা রাখা আছে জয়ের যত্নের জন্য। তাদেরকে সহ্য করা যাচ্ছে না। একটার বয়স কম, ২০-২২ বছর হবে। খুব নজরে যত্নে রাখে। অত যত্ন আত্মে বড়লোকেপনায় বিরক্ত সে। তার মাথায় ফুলদানি দিয়ে মেরে জখম করে দিয়েছে সে। তার ক্ষতিপূরণ দিতে হয়েছে। তবুও মেয়েটার লজ্জা নেই। আবার আসে জয়ের দেখাশোনা করতে। জয় তা আরো বিতৃষ্ণায় মেয়েটার ওপর। জাভেদ আমিরের সাথে ঝামেলা তার। সে রোজ স্কুল থেকে বড় বাবার কাছে যায়। বাপের ছোট ভাইকে সে ডাকে বড় বাবা। এটার কারণ আছে। বাবা শাসন করে, তার বাবাকে ভালো লাগে না। বাবার চেয়েও বেশি আপন ও বড় তার চাচা। তাই জয়নাল আমির তার বড় বাবা। এত চতুর সে কোথা থেকে হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে হুমায়রার। জয়নাল আমির নিতে আসেন স্কুলের গেটে। চাকরের ভয়ে সরে আসে, বাধা দিতে পারে না জয়নাল আমিরকে। জাভেদ একবার জিজ্ঞেস করলেন, এই বেয়াদব, জয়নালের সাথে গেছিলি? হ্যাঁ। কেন? দৌড়ে গিয়ে দাদুর কোল চড়ে বলল, আমার ভালো লাগে, তুমি আর নিষেধ করবে না, আমি যাবই। তবু জাভেদ দুটো থাপ্পড় মারলেন। খুব জোরে নয়, তবে লাগলো। কিন্তু জয়ের মুখ দেখে মনে হলো না তার কিছু হয়েছে। পরের দিন সে সন্ধ্যার পর ফিরল চাচার কাছ থেকে। আগে বিকেলে ফিরত। বাবা থাকলে তার বন্ধুদের আড্ডা মিস যায়। আমির বাড়ির ফটকের এসে তাকে ডাকার সাহস কারো নেই। তাই মনে হয় একমাত্র বাবার জন্য। দারোয়ানটা চরম খিটখিটে। একবার তাকে অবশ্য কুকুরে দৌড়ানি খাইয়েছিল সে। পুকুরে গোসল করানোর উপায় নেই। তাছাড়া তার কিছু অবলা সারগ্রেদ আছে। গোয়ালের গরুগুলো, ফটকের বাইরে এসে ঝিমানো কুকুরেরা, বাড়ির ছাদের চিলেকোঠায় বাচ্চা তোলা বিড়াল, কবুতর। এগুলো পরিচর্যা করতে পারা যায় না বাবার জন্য। আরও আছে তার বাজিগর। বাজিগরগুলো দিয়েছে তার বড় বাবা। ৬টা থেকে ৯টা হয়েছে ওরা। একটার জোড়া নেই। সে নড়তে চড়তে গিয়ে ডিম নষ্ট করে ফেলে। সে কি কান্না! তার দোষ নাকি দাদুর? কারণ দাদু মাত্র ৪ বার ডিম নাড়তে নিষেধ করেছে, এর বেশি বলেনি। বারবার হাত পেলে ওগুলোকে বাঁচিয়ে রাখার চাপ আছে। বাবা সুযোগ পেলে বড় বাবার দেওয়া পাখিদের উড়িয়ে দেবে। কম চাপে থাকে না সে। বড় ব্যস্ত মানুষ। এমন বাবার সাথে ভালো সম্পর্ক রাখা জয়ের দ্বারা সম্ভব না। হুমায়রার কাছে একবার বিচার এলো, ক্লাসের 4টে ছেলেকে মেরে জখম করে দিয়ে এসেছে। কারণ ওরা তাকে রাজাকারের ভাতিজা বলেছে। সে তখন 2তে। সে ক্লাসে দল গঠন করেছে। এক দল যারা জয়কে রাজাকারের ভাতিজা বলে না, দেশদ্রোহী ছেলে বলে না। আরেক দল যারা বলতে চায় কিন্তু এখন ভয়ে বলতে পারে না। তারা হলো জয়ের বিরোধী দল। দাদুর সাথে খাতির তার ভালোই, কিন্তু রাগ হয় যখন দাদুর কাছে বন্দুক চালানো শিখতে চাইলে শেখায় না। দাদুর লাঠি লুকিয়ে সে সপ্তাহখানেক ভুগিয়েছে দাদুকে। তাতে জলিল আমিরও আরো বেশি ক্ষেপেছেন। তিনি জানিয়ে দিয়েছেন জয়কে কোনোভাবে তিনি ভালোবাসবেন না। কিন্তু জয়ের তো ভালোবাসা লাগে না। সে এমন সব কাজ করবে যাতে দাদুর পক্ষে তাকে ভালোবাসা সত্যিই কঠিন হয়। সে দাদুর সংবাদপত্র ছিঁড়ে কুটি কুটি করে রাখে। পান খায় দাদু। সে চুনের ভেতরে পানি ঢেলে ঢলঢলে পানি বানিয়ে দেয়। নামাজে যাওয়ার সময় টুপি নিয়ে খেলতে চলে যায়। একবার দাদুর জন্য বেড়ে রাখা তরকারিতে মরিচের গুঁড়ো মিশিয়ে নেড়েচেড়ে রেখে দিয়েছিল। হুমায়রা তাকে ঝাল খেতে দেন না, কিন্তু সে জানে মরিচের গুঁড়ো ঝাল। তা খেয়ে দাদুর অবস্থা খারাপ। পানি খেয়ে শান্ত হলে সে আস্তে করে গিয়ে দাদুর সামনে হাত পিছমোড়া করে দাঁড়িয়ে বলল, আমি মিশিয়েছি তোমার খাবারে ঝাল। বলো, আর কোনোদিন ভালোবাসবে না বলে হুমকি দেবে? চুপচাপ ভালো না বাসবে, বুঝলে? এরকম বিরোধিতা চলল কিছুদিন। দাদু একদিন এসে চটপট করলেন। জয় একটা কথাও অস্বীকার করেনি। সব স্বীকার করেছে, এমনকি যা অপরাধ করেনি তাও। বড় বাবা বলেন,
লোকের কাছে ভালো হবার চেষ্টা করার দরকার নেই। মানুষ ভালোদের দোষ খুঁজে বের করার চেষ্টায় মত্ত থাকে কেবল। একই কাজ খারাপ হিসেবে পরিচিত লোকেরা করলে ঠিক আছে, কিন্তু ভালো মানুষ হিসেবে তা করলে তুই করেছিস এটা প্রমাণ হলে তারা তোকে আর বাঁচতে দেবে না। খারাপ হিসেবে পরিচিতদের স্বাধীনতা বেশি, তারা যা খুশি করতে পারে। তুই তুই যা খারাপ করেছিস সেটাও তোর। আর নিজের কৃতকর্ম হোক ভালো বা খারাপ, তা অস্বীকার করাটা ছোট লোকই। তুই খারাপ এটা তোর স্বীকার করার সাহস না থাকলে তুই কাপুরুষ, কারণ ওটা তোর নিজস্ব বৈশিষ্ট্য। তুই যখন কারো কাছে ভালো সাজতে নাটক করবি বা কারো মন মতো চলবি, ব্যাপারটা অনেকটাই এমন হলো না যে তুই তার কাছে দায়বদ্ধ? তোর কোনো নিজস্বতা নেই। ভালো সাজতে চাই ভণ্ডরা, ভীতুরা, খাতির পাওয়ার লোভীরা। আর এটাই দায়বদ্ধতা, দুর্বলতা, এক প্রকার বাধ্যতা। যেন কেউ তোকে খারাপ ভাবলে তোর যায় আসে। কখনো কারো কাছে ভালো হবার জন্য কোনো রকম সামান্য চেষ্টাও করবি না। কেউ তোকে নিজস্বতাকে মেনে নিয়ে থাকলে আছে, নয়তো তোর কাউকে দরকার নেই নিজেকে ছাড়া। জয় মনোযোগ দিয়ে শোনে, কিছু কথা বোঝে, আর কিছু না বুঝেও তাও মনে রাখার চেষ্টা করে। সে টের পায় চাচার চিন্তাধারা সবই তার ছোট্ট মস্তিষ্কের চিন্তাধারার সাথে প্রায় মিলে যায়। বাবা তাকে হাজার মানা করলেও সে চাচার কাছে যাবেই। দাদু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, এসব কেন করেছিস? সে মুখ গোমড়া করে বলল, তুমি তো বললে ভালোবাসবে না, কিন্তু আমি তো তেমন কিছু করিনি আগে। এখন করেছি, যাতে ভালো না বাসার কারণ থাকে। অকারণে ভালোবাসবে না কেন? ক্লাস থ্রিতে তার একটা গৃহশিক্ষক রাখা হলো। মাস্টার আসার আগে সে যায় ঢিল ছুঁড়ে আম পাড়তে। হামজা এসে সেই দিন এক ঝুড়ি আম দিয়ে গেছে, কিন্তু চুরি করা আমের স্বাদই আলাদা। জাভেদ ব্যবসার কাজে প্রায়ই ঢাকা চট্টগ্রামে থাকেন। তখন বিচার আসলে জলিল আমিরের কাছে। হুমায়রাকে ধরে মহিলারা বলে জয়ের কুকীর্তির কথা। সেই দিন আম পাড়তে গেছে মণ্ডলদের বাগানে। মণ্ডল বাড়ির ছেলেরা এসে বাধা দিচ্ছিল, বড়দের ডেকে আনার হুমকি দিচ্ছিল। আম না পেরে যে ডালের পাতা ভেঙে পড়েছে তাই তুলে বেদম মেরেছে ওদের। ওদের অপরাধ, নিজেরা কোনো অ্যাকশন না নিয়ে বড়দের ডাকার মতো এমন ছোটলোকি হুমকি ওরা কেন দিল? যা করবে ওরা করবে। কাপুরুষের মতো বড়দের ডাকতে চেয়ে ওরা জয়ের মারামারির মুডটাই নষ্ট করে দিয়েছে। যুদ্ধ বিগ্রহ হবে সমানে সমানে, তারপর দেখা যাবে কে জিতে। মাস্টার এসে বসে আছেন আধ ঘন্টা। জলিল আমির দুবার খড়ি নিয়ে খুঁজে এসেছেন, পাননি খুঁজে ওকে। পাবার কথাও নয়। সে বাগানের ওপরে ভাঙা দেওয়ালের কোনায় সভায় ব্যস্ত। ও পাড়ার কয়েকটা পুষকে জয়ের নামে নালিশ করেছে। জাভেদ আমির এলে ওদের বাবা মা আসবে বিচার নিয়ে। এটা হতে দেওয়া যায় না। ওদেরকে শাসাতে হবে, যাতে বাবা মাকে গিয়ে বলে জয় ভালো না, তবে ওদের কিছু করেনি, বিচার দেওয়া ক্যান্সেল। শেষমেশ অধৈর্য হয়ে মাস্টার গেলেন খুঁজতে। খুব বিনয়ের সাথে বললেন, জয়, বাবা আসো পড়বে, পড়ে এসে খেলবে, আসো। জয় বিরক্তিতে চোখ মুখ খিচে তাকালো, উঠল না সভা ছেড়ে। মাস্টারকে বলল, এখন ব্যস্ত আছি, বসেন গিয়ে ঘরে, পরে আসতেছি। মাস্টার হতভম্ব হয়ে চেয়ে রইলেন। কি হলো? যান, জরুরি কাজে আছি। আপনি কি এখানে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের আলাপ শুনবেন? মাস্টার রেগে মেগে একাকার, তবু চুপচাপ নিজেকে নিয়ন্ত্রণ করে ভেতর বাড়িতে ঢুকে হুমায়রাকে বললেন, আপনার ছেলেকে আর পাড়ার ছেলেদের সাথে মিশতে দেবেন না, ওর মুখের ভাষা শুদ্ধতা হারিয়ে যাচ্ছে। হুমায়রা রাতে শাসন করলেন। তারপর দিনে মাস্টারকে আধা ঘন্টা বসিয়ে রেখে পরে এসে পড়তে বসলো। পড়ার 10 মিনিট না যেতেই উঠে পড়ে বলল, আর পড়ব না আজ, আপনি যান, আমার কাজ আছে। হন হন করে বেরিয়ে চলে গেল। সেই রাগটুকু মাস্টার চাপা রাখলেন। পরের দিন পড়ার সময় মাস্টার পড়াচ্ছেন। সে কাগজ দিয়ে নৌকা, বাঁশি, ব্যাঙ ইত্যাদি বানাচ্ছে। মাস্টার ধৈর্যচ্যুত হওয়ার পর্যায়ে। তারপর 3-4 বার উঠে গিয়ে পানি খেয়ে এলো। টেবিলের ওপরে মাথা রেখে ঝিমাতে লাগলো। শেষমেশ মাস্টার স্কেল দিয়ে মারলেন দুটো ঠাস ঠাস করে। জয় কাঁদতে কাঁদতে হুমায়ুনের কাছে ছুটল। মাস্টারের কাছে সে আর পড়বে না। মাস্টার মারে, সে কি কান্না তার! সে সময় হামজা এলো। হুমায়রা কান মলে ধরে বললেন, এবার বল, মাস্টার কেন মারছে তোকে, বাদর ছেলে? মাস্টার ভালো না। জয় কাঁদছে। তার বানোয়াট কান্না দেখে হাসি পাচ্ছে হামজার। তুই কিছু করিসনি? না। জয় জীবনে কাঁদে, কাঁদলে তা সত্যি। এটা না মানার উপায় পেলেন না হুমায়রা। জলিল আমির রাজপুত্রের মতো পালতেছেন নাতিকে। তবুও হুমায়রা বললেন, সেদিন মাস্টার নালিশ করেছিল বলে বাদ দেওয়ালি? কিন্তু সে তো তারপরেও 2 দিন পড়েছে। কথাটা বিশ্বাসযোগ্য হলো।
এবং এটা করার জন্যই সে তারপরে ২ দিন পড়েছে মাস্টারের কাছে। কিন্তু মাস্টারকে বাদ দেওয়ানোর একটা ছুতো দরকার, বিধায় ২টো দিন খুব জ্বালাতন করে মার আদায় করেছে মাস্টারের কাছে। বুঝতে পারছো? জয়ামের ছোট থেকেই সিজ। হামজাকে দেখে শান্ত হলেন হুমায়রা। সবার খোঁজ খবর নিলেন। সাহানা ভাবি তেলের পিঠা বানিয়ে দিয়েছেন হামজার কাছে। হুমায়রার শরীরটা ভালো না। গর্ভ অবস্থার ৪ মাস চলছে। কাজের মেয়ে দুটো গেছে গ্রামে। জয় সারাদিন বাদরামি করে বেড়ায়। তাকে সামলানো ৪ মজুরের কাজের সমান। বিকেল পর্যন্ত রইল হামজা। ফুপু যতক্ষণ রান্না করলো সে দাঁড়িয়ে রইল ফুপুর পাশে। হামজা ছিপছিপে শুকনো শরীর, পরনে লুঙ্গি আর ফতুয়াটা ময়লা। মুখটা শুকনো, নরম চালচলন, মুখে স্মিত হাসি, তবে মলিন। বয়স ১৪। এই বয়সে লম্বা হয়ে গেছে দেখার মতো। জয় হামজাকে পেলে সব ভুলে যায়। জয়ের স্বাস্থ্য চেহারা একদম আমির পরিবারের সবার মতোই অভিজাত্য হয়েছে। খালি স্বভাবটা দিন দিন বখাটের মতো হচ্ছে সঙ্গদোষে। হুমায়রা হামজাকে রেঁধে খাওয়ালেন। ও বাড়ির খবর শুনলেন। আজ কদিন হুমায়ুন পটোয়ারি বাড়িতে নেই। সংসারের দায় নয় তার। হামজা, তুলি, সাহানা ভেসে গেলেও সে দায় তার নয়। সে দেশে বিদেশে ঘুরছে। মহিলাদের বিয়ের প্রলোভন দিয়ে তাদের ভোগের অপরাধে কত এলাকা থেকে মার খেয়ে ফিরেছেন। হামজা ক্লাস 8-এ। বাসায় চাল নেই। হামজার স্কুলের বেতন দেওয়া হয় না আজ ৪ মাস। মাস্টার বেতন না নিয়ে স্কুলে যেতে মানা করে দিয়েছে। হুমায়রা কিছু কাঁচা তরকারি, চাউল, পোশাক আর কিছু টাকা বের করে হামজার হাতে দিলেন। বাড়িতে লোক নেই। ছুটিতে গেছে কাজের লোকেরা। জয়কে সাথে নিয়ে হামজাকে এগিয়ে দিয়ে এলেন অনেকটা দূর। হামজা পায়ে পড়তে যায়। ফুপু, তোর পায়ে লাগি। আমি একাই চলে যাব। আমার কিচ্ছু হবে না। তোর পেটে আমার ছোট্ট বোন। এই রাত বিরাতে বের হইলে যদি বনুর কিছু হয়, তোর খবর আছে। বাইর হইস না ফুপু আম্মা। হুমায়রা শুনলেন না। অন্ধকারে একা ছাড়বো? কেউ যদি টাকাটা কেড়ে নেয়? তুই কি বাড়ি পর্যন্ত যাবি? তখনও তো নিতে পারে। তবুও আমার সান্ত্বনা থাকবে। চল। জলিল আমির লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন ফটকের কাছে পুত্রবধূর অপেক্ষায়। হামজা ফুপুর ডান হাতখানা ছাড়ল না যতক্ষণ হাঁটল। জয় মায়ের হাত ছেড়ে ছুটে এসে হামজার হাত চেপে ধরে তিরিং বিরিং ছুটছে। ২ দিন পর জাভেদ ফিরলেন, ক্লান্ত চেহারা। হুমায়রা দেখেই বুঝে ফেললেন কিছু একটা হয়েছে। কিন্তু জাভেদ বড় চাপা মানুষ। রাজধানী থেকে ফিরেছেন তা কেবল বুঝলেন জলিল আমির। আমির নিবাসে লোকজন কম। ফটকের দারোয়ান মনসুর মিয়া, বাগানের মালি মন্টু, আর ২জন আছে বাংলো ঘরে বিপদ আপদের জন্য। জলিল আমিরের অভ্যাস সদর ঘরে আরাম করে কেদারাতে দুলতে দুলতে ঘুমানো। লাঠিটা কেদারার সাথে হেলান দিয়ে রাখা। বুকের ওপর বই, চোখে চশমা আছেই। নাক ডেকে ঘুমাচ্ছেন। মনসুর মিয়া চাকরিটা সুখের। সারা রাত সে ঘুমায় ফটকের ধারের চেয়ারটায় বসে। বাড়ির কর্তা জলিল সাহেব জানেন, ঝাড়িও মারেন, এমনকি কয়েকবার লাঠি নিয়ে তেড়েছেনও। কিন্তু চাকরি থেকে ছাড়িয়ে দেননি। মনসুর মিয়া নিশ্চিত ছাড়বেনও না। মাঝরাত। কয়টা মনসুর জানে না। কেউ ডাকছে মনসুর মিয়াকে, খুব করুণ সুরে। তার খুব বিপদ। বাড়ির কর্তার কড়া হুকুম, যত রাত হোক আর যাই হোক, কেউ সাহায্য চাইলে ফটক যদি না খুলিস, তোর চাকরি কইলাম শেষ রে মনসুর। মনসুর দ্বিধায় ভুগত। তার ভয় করছে। তবুও খুলল। কোনো অসহায় লোক না তারা। একজনও না। ৮-১০ জন, মুখে কালো কাপড় বাঁধা। চোখটা খুব সামান্য দেখা যাচ্ছে। ঘণ্টাখানেক আগে আমির বাড়ির দোতলার বাতি নিভেছে। ১ ঘণ্টা পর এরা কি করতে এসেছে? মনসুর, মন্টু আরো বাংলা ঘরে ২জনকে ডাকলো। তারা উঠে এসে দাঁড়িয়ে রইল। মনসুরকে জবাই করা হলো। তারা খুব নরম মনের, তাই মুখ ফিরিয়ে রাখলো। দেখলো না দৃশ্যটা, বরং ফটকাটা ভেতর থেকে ভালোভাবে আটকে এলো। পথ দেখিয়ে দিল। সদর দরজার নকল চাবিও তাদের কাছে। দুর্বৃত্তদের হাতে চাবি তুলে দিয়ে তাদের কাজ শেষ। তারা বাইরে অপেক্ষা করতে লাগলো। জলিল আমির সেই দিন খুঁড়তে খুঁড়তে গিয়ে নিজের বন্দুকটা তুলে নিয়েছিলেন ঠিকই, তবে গুলি চালাতে পারেননি। তার বুকের ওপর চড়ে বসে তাকে যখন জবাই করা হচ্ছিল, কেবল ওনার গলা দিয়ে ঘ্যাং ঘ্যাং আওয়াজ আসছিল। তিনি শেষবারে কালিমা শাহাদেত পড়লেন। শেষ করতে পারলেন না অবশ্য। জবান বন্ধ হয়ে গেল। জাভেদ আমির আব্বার ডাকে নিচে নেমে আসার আগে যে বন্দুকটা নিতে গেলেন দোতলার বড় বারান্দার ওপরে, ততক্ষণে কিন্তু দুর্বৃত্তরা শোবার ঘরে ঢুকে পড়েছে। জাভেদ আমিরের গুলিতে ৪ জন পড়ে গেল।
তখনও ৯ জন আমির নিবাসে ছড়িয়ে আছে। জীবিত ৯ জনের মাঝে কিন্তু জলিল আমিরের পালিত দুজন মানুষ মন্টুও আছে। জাভেদ আমির মনোবল হারিয়ে ফেললেন কেমন যেন। তবুও বিশ্বাসঘাতকদের বুকে গুলি চালাতে তার হাত কাঁপতে শেখেনি একজনের ঠ্যাঙে শেষ গুলিটা করতে পেরেছিলেন উনি। ওনাকে ৪ জন মিলে ধরে শেষরে নিয়ে শোবার ঘরে হুমায়রার আর জয়ের সামনে উপস্থিত করা হলো। ছোট্ট জয় আমির ছোট্ট হাতে তার ছোট্ট সঙ্গীদের খুব মারে। সেই দিন তার ঠাঁই হয়েছিল মায়ের পিঠ পিছে। সে বাবার পেছনে ছুটে গিয়ে সদর ঘরে দাদুর মাথা ছেঁড়ার দেহটা দেখেছে। মাথাটা দেহের সাথে নেই দাদুর। তার পা নড়ছিল না। তবুও সে সিঁড়ি বেয়ে উঠে এসেছিল ঠিকই মায়ের কাছে। অবশ্য সিঁড়ি বইতে গিয়ে কয়েকবার পড়ে গিয়ে চামড়ার মাংস ছিলে গেছে শরীরের কয়েক জায়গার। রক্ত ঝরেছে, জ্বলেছেও। কিন্তু তার বুক ভেঙে কান্না আসছে। দাদুর মাথাটা কোথায়? দাদু কি তাকে কাল সকালে বাগানের ভিতরে লাঠি নিয়ে তাড়বে না? বলবে না, শোন জয়, যত বড় বিপদই সামনে এসে দাঁড়াক, কেবল আল্লাহকে ডাকবি। জয়ের প্রশ্ন, আল্লাহকে? আমাদেরকে যিনি বানিয়েছেন, সে আমাদের রক্ষা করবে সব অবস্থায়। ধর, বারবার ডাকছিস, তবুও তোর বিপদ উদ্ধার হচ্ছে না। তবুও বিশ্বাস হারাবি না, তাহলে কাফের হয়ে যাবি। কাফের কি? খারাপ। বড় বাবা বলেছে খারাপ হওয়াটা খারাপ না। চুপ, ওই কুলাঙ্গারের কথা বলবি না। হুমায়রা নামাজ পড়লে সে গিয়ে জ্বালাতন করে। ঘাড়ে উঠে বসে, সামনে গিয়ে জায়নামাজের ওপর বাবু মেরে বসে মায়ের দিকে তাকিয়ে মুখ ভেটকিয়ে হাসে। তখন নামাজ শেষে হুমায়রা বলতেন, এমন করতে নেই আব্বা, আল্লাহ নারাজ হয়। আল্লাহ নারাজ হলে কি? সি, এসব বলতে নেই। আল্লাহ আমাদের রক্ষাকর্তা আব্বা, তাকে সন্তুষ্ট রাখতে হয়। জয় আজ মায়ের পিছনে লুকিয়ে মনে মনে ডাকছে আল্লাহকে। আল্লাহ, রক্ষা করেন আল্লাহ। জাভেদ আমিরকে চেয়ারে বসানো হলো। ওনাকে ঘিরে ধরে রইল ৪ জন। জলিল আমিরের রাখা লোকদের মাঝে একজনকে মেরে ফেলেছেন জাভেদ। আরেকজন দরজার কাছে দাঁড়িয়ে আছে। চোখ দুটো তার সুযোগ সন্ধানী। জাভেদ আমির ঘৃণা ভরে একবার দেখলেন। ওনার শক্তিশালী দেহটাকে ধরে রাখা দরকার। ছটফট করছেন বড়। দড়ি দরকার। একটা ভালো ব্যবস্থার কথা মাথায় এলো ওদের। হুমায়রার বুকের আঁচলটা ভালো কাজে দেবে। শরীর থেকে শাড়ির আঁচলটা টান মারল। শাড়ি দেহে পেঁচানো থাকে। সেই টাল সামলাতে না পেরে গর্ভবতী হুমায়রা পড়ে গেলেন মেঝেতে। আর্তনাদ করে উঠলেন। সেই অবস্থায় দুটো পুরুষালী লাথি মারতে কিন্তু ভুলল না ওরা। কোমর বরাবর কষে মারল দুটো লাথি। জাভেদ আমির গর্জে উঠলেন, ওদের গায়ে হাত দিলে তোর বংশ নির্বংশ করে ছাড়বো, শুয়োরের বাচ্চা। ওদেরকে ছুবি না। ওনাকে তখন দুজন চেপে ধরে রেখেছে। শাড়িটা ছিঁড়ে নিয়ে ওরা তা দিয়ে চেয়ারে বাঁধল জাভেদ আমিরকে। কেউ উপহাস করলো, ছোবো না, ঠিক আছে বস, ছুলাম না। গুলি কইরা খুলিডা উড়াই দিই। জয় কাঁদতে কাঁদতে বসে পড়ল মায়ের পাশে। তার কান্না খুবই বিরক্তিকর ঠেকলো। তাই তাকে একটা বড়সড় লাথি মারা হলো। ঠোঁটটা থেতলে গেল। জয় বুঝলো কাঁদা যাবে না। তার কান্নার শব্দ ওদেরকে বিরক্তি করছে। হুমায়রা অসহ্য যন্ত্রণার মাঝে পড়ে রইলেন। জয় হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মায়ের দিকে এগোয়, আবার ওদের দিকে তাকায়। আবার যদি লাথি মারে। গুটিসটি মেরে মায়ের কাছে মেঝেতে আধশোয়া হয়ে ঝুঁকে মায়ের হাতটা চেপে ধরে রাখে। বাবার কাছে যাবার উপায় নেই। তার অবশ্য ইচ্ছে করছিল আলমারি থেকে একটা শাড়ি এনে মাকে দিতে। মা বোধহয় লজ্জা পাচ্ছে পেটিকোট আর ব্লাউজ পরে। সবসময় যে শাড়ি পরে থাকে, বাইরে কেউ এলে টেনে টুনে ঘুমটা দেয়, সে দেখেছে। কিন্তু তার কিছু করার নেই। সে মনে মনে রক্ষাকর্তাকে ডাকছে, আল্লাহ, রক্ষা করেন, এই শয়তানদেরকে মেরে ফেলেন, এরা খারাপ লোক। তার মাথায় এই চিন্তাও এলো, খারাপ হওয়া তো খারাপ না, কিন্তু এই রকম খারাপকে কি বলে? এই খারাপদেরকে জয় ভালো লাগছে না। এখন আল্লাহ নামক সৃষ্টিকর্তার উচিত এই খারাপদেরকে শাস্তি দেওয়া। ফাড়া খড়ি দিয়ে জাভেদকে মারতে লাগলো ওরা। আর্তনাদটা আর নেওয়া যাচ্ছে না। শাড়ির এক টুকরো জাভেদের মুখে গুজে দেওয়া হলো। এক একটা আঘাতে চামড়া ছিঁড়ে মাংস থেতলে উঠছিল জাভেদের শরীরে। কয়েকটা আঘাতে ঝিমিয়ে গেলেন জাভেদ। সাদা ফতোয়াটা রক্তের ছোপ দেখা যাচ্ছে। এবার মুখের কাপড় সরিয়ে নেওয়া হলো। এবার ওনার উচিত ওদের কাছে প্রাণ ভিক্ষা অথবা আক্রমণের কারণ বা তারা কে এসব জানতে চাওয়া। কিন্তু জাভেদ করলেন অন্য কিছু। তিনি স্ত্রীর কাছে মিনতি করে উঠলেন, চলে যাও হুমু, তোমার পায়ে পড়ি। জয়, চলে যা আব্বা, আমি আসবো তোদের কাছে দেখা করতে। হুমায়রা প্লিজ, দয়া করো, আমার সন্তানদেরকে নিয়ে চলে যাও তুমি। আমি আসবো খুব তাড়াতাড়ি। এই,
তোরা ওদের যেতে দে, ওরা কিচ্ছু করেনি তাই না? ওদেরকে বের হয়ে যেতে দে। হুমায়রার বুকের ওপর দুটো হাত আড়াআড়ি ভাবে ধরে ইজ্জত ঢাকার বৃথা চেষ্টা করছেন। দেখতে ওনাকে তখন বড় বোকা বোকা লাগছে। বোকা নারী কেবল দুপাশে মাথা নেড়ে বলেন, এরা কারা গো জয়ের বাপ? শুনতে বড় অদ্ভুত লাগে তা। রক্তার্ত গালে হাসলেন জাভেদ। পুরনো দুশ্মনী, চলে যাও হুমু, পরে বলবো। কথাটা জয়ের মনে রইল। বড় বাবা বলে তাদের পুরনো দুশ্মন হলো সৈয়দ পরিবার। হুমায়রা ভাবেন পরে বলবে। এই লোক মিসে সান্ত্বনা দিতে বড় তৎপর। তাদের পারিবারিক নাটক বেশিক্ষণ সহ্য করল না ওরা। এক একটা আঘাতের সাথে সাথে জাভেদ আমিরের দেহের মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে আসছিল। পরনের ফতুয়া ছিঁড়ে ফালা ফালা হয়ে উঠেছে। জয় মুখ গুজে আছে মায়ের বুকের ভেতর। সে মায়ের বুক খোঁড়ার চেষ্টা করছে বোধহয়। ঢুকে যেতে পারলে ভালো হবে। ওদের লুটপাট শেষ হয়েছে, ভাগাভাগি পরে হবে। আলমারি খালি। আমির নিবাসের ঐতিহ্যবাহী কাঁসার তৈজসপত্র ছাড়েনি। যুদ্ধের ডাকাতরা যত পেয়েছিল এরা কিন্তু তত পেল না। এক প্রকার লোকসান হলো আরেকজনদের তুলনায়। তবু কিছু ছাড়া যাবে না। যা পাবে হাতে তাই যাবে সাথে। হুমায়রার কানে মোটা স্বর্ণের ঝুমকা। তা খুলে নেবার মতো অত সময় বা ধৈর্য আছে তাদের? হ্যাঁচকা টান মেরে হুমায়রার কানের ফুটো ছিঁড়ে দুভাগ হয়ে গেল। তা যাক, ঝুমকো জোড়াও বেরিয়ে এলো। গলার হার বালা সব নিল। মজার ব্যাপার হলো, লুটপাটে দুর্বৃত্তদের আগ্রহ নেই বিশেষ। ১২ আনা আগ্রহই জলিল আমিরের রাখা লোক দুটোর মাঝে বেঁচে থাকা সেই একজনের। সে ওদের ডেকে বলল, কুড়াল দিয়ে আলমারির তালাটা ভেঙে দিতে। সে নিজে হাতে হুমায়রার অর্ধনগ্ন দেহ থেকে অলংকার খুলল। এই বাড়িতে থাকার সময় এত সব চোখে চোখে দেখে যে লোভ সংবরণ করা কত কঠিন ছিল তা তারা দুজন ছাড়া কেউ জানে না। ভালো হয়েছে, একজন মরেছে, ভাগ কমেছে। তারা অসন্তুষ্ট। জাভেদকে আরো কষ্ট দিয়ে মারার ছিল, কিন্তু তা হচ্ছে না। জাভেদকে মেরে তাদের কাজ শেষ না। তাদেরকে জয়নালের আবাসে যেতে হবে। জয়নাল দিনাজপুরে এখন। জয় দেখল বাবার কথা বলছে না, মাথা ঝুঁকে পড়েছে। ওনার কোলের ওপর কয়েক সেকেন্ড পর পর আঠালো রক্ত ও থুতুর সংমিশ্রণ টুপটুপ করে পড়ছে। ট্যাপের পানি পড়ার কথা মনে পড়ল জয়ের। এভাবে ট্যাপ বন্ধ করার পরেও টুপটুপ করে ফোঁটা ফোঁটা পানি পড়ে। সে মনে মনে তখনও আল্লাহকে ডাকছে, রক্ষা পেতেই হবে আজ। সে আল্লাহকে ডেকে এও বলেছে বড় বাবাকে এখন পাঠিয়ে দিতে। হুমায়রা বলতেন, আল্লাহ চাইলে সব পারেন, বড় বাবাকে পাঠিয়ে দিতেও পারেন নিশ্চয়ই। এলো বড় বাবা। ওরা যখন জাভেদকে শেষবার নিঃশ্বাস নিতে বাধ্য করেছে, তেমন চরম মুহূর্তে পেছনের পাঁচির টপকে বাগানের ভেতর দিয়ে কার্নিশ বেয়ে উঠে এলো জয়নাল আমির। তিনি একা, হাতে শুধু একটা রামদা, পরনে কাঁচা মারা লুঙ্গি। জাভেদ আমির অর্ধ চেতনায় ছোট ভাইকে দেখলেন কিনা বোঝা গেল না। তার সারা শরীর ফাড়া, মেহগুনির খড়ির আঘাতে কাঁচা কাঁচা। দুর্বৃত্তরা একচোটে একে অপরের দিকে তাকিয়ে মহানন্দে হাসি হাসল। জয়নাল আমির এখানেই চলে এসেছে অবশেষে। জয়নাল আমির কিন্তু ভাইকে বাঁচাতে গেল না, একদমই না। তিনি ভাবিকে ধরে উঠালেন। হুমায়রা অসহ্য পেটের ব্যথায় কুঁকড়ে গেছেন। ছুটে যেতে চাইলেন স্বামীর কাছে। জয়নাল আমিরের কঠিন মুষ্টি থেকে মুক্ত হতে পারলেন না কেবল। কোমরের গামছাটা খুলে বড় ভাবির শরীরে জড়িয়ে অপর হাতে জয়ের হাতটা চেপে ধরলেন। রামদা তখন দুই হাঁটু দিয়ে চেপে ধরা। ওরা একটু ধীর স্থির হয়েছে। জয়নাল আমির নামটাতে এক আতঙ্ক আছে, তা দিনাজপুরে জানে। জয়নাল ভাবি ও ভাতিজাকে ধরে নিয়ে কক্ষের বারান্দায় বসালেন হেলান দিয়ে। জয় বড় বাবার হাত ছাড়ছে না। আস্তে করে জিজ্ঞেস করে, বাবার কি হয়েছে বড় বাবা? বড় বাবা জবাব দিলেন না, বরং ধাক্কা মেরে সরিয়ে দিলেন জয়কে পেছনের দিকে মায়ের কাছে। জয়ের অভিমান হলো। জয়নাল আমির ডাকলেন ওদের, আয়, কার কার মায়ের বুকের দুধের জোর পরীক্ষা করবি, আগায় আয় আয়। আজ দেখব তোদের মায়ের বুকের দুধের জোর বেশি নাকি আমার হাতের ধাতুর। একজনের অবশ্য হাত কাটা পড়েছিল। হাতটা তিনি কাটলেন বাম হাত দিয়ে। তবুও নিখুঁত আঘাত। জয় তখন বড় বাবার ডান কোলে। সেই দিন প্রথমবার জয় আমির রক্তের সংস্পর্শ পেল। ছলাৎ করে এসে এক খাবলা গরম রক্ত ছোট্ট জয়ের শরীরে লেগে গেল। গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল, ঘিন ঘিনও করেছিল। বড় বাবার আধখোলা শার্টের প্রান্ত মুঠো করে ধরেছিল সে। বড় বাবার মুখ পাথরের মতো শক্ত তখন। বড় বাবার মুখেও রক্তের ছিটা। হাত কাটার থমকাথমকির মাঝে কক্ষের দরজা দিয়ে ভাবি ও ভাতিজাকে বের করে দোতলার লম্বা বারান্দায় পৌঁছাতে পেরেছিলেন জয়নাল। কিন্তু সেখানেও দুজন। পেছনের গুলো এগিয়ে এসেছে।
এক হাতে ভাবিকে ধরে জয়কে বুকের সাথে মিশিয়ে রামদাটা চেপে ধরে সিঁড়ি বেয়ে নেমে এলেন। উনার হাতের রামদা চরকির মতো ঘুরছে। কমপক্ষে 2 ফুটের মাঝে কেউ এসে দাঁড়ালে মাথায় নেমে কেটে ঘাড় থেকে পড়ে যাবে। কিন্তু তার ভাবি জাভেদকে ছেড়ে যাবেন না। বারবার পিছু ফিরে চাই। জয় অস্পষ্ট স্বরে বলে, বাবা, বাবা বলে ডাকছে। নারীর আবেগে ঘেন্না এলো জয়নালের। তিনি ভাইকে বাঁচাতে যাননি কেন তা বুঝেও তো অবলা নারী চুপচাপ সাথে হাঁটতে পারে। ভাই তার বাঁচবে না, বড়জোর মিনিট কয়েক যান আসা যাওয়া করবে আর। কিন্তু বাঁচাতে হবে জয় আমিরকে, আমার বংশের শেষ প্রদীপ। আর জয়ের লালন পালনের জন্য জয়ের মাকে। জয়নাল আমির নরকের দেবতার মতো নিষ্ঠুর ভঙ্গিতে পিতার মাথা কাটা লাশও পেরিয়ে এগিয়ে এলেন নির্বিকার চিত্তে। তখন কিন্তু জয় ডুকরে কেঁদে উঠেছিল। বাবার জন্য নাকি দাদুর জন্য জানা নেই। বড় বাবার বাম বাহুতে রক্তের ছড়াছড়ি, মাংস অবধি ঠেলে বেরিয়ে এসেছে এমন গভীর ক্ষত। অথচ বড় বাবার চোখ দুটো জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, রক্তের মতো লাল ছলছলে। বড় বাবা সেদিন জয়কে এক কঠিন ধমক দিয়েছিলেন, কাঁদলে তুলে আছাড় মারবো একটা। আমির বংশের রক্ত তুই, কাঁদবি তো জীবিত গেড়ে রাখবো। কাঁদছিস কেন? হাসবি, হাস, হাস এখন। জয় আশ্চর্যজনকভাবে দেখল লোকগুলো দোতলায় থেমে গেছে, আর ওদেরকে ধরতে এগিয়ে আসছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা তো পড়েই রইল শোবার ঘরের চেয়ারে। বাবা যাবে না ওদের সাথে? জয়নালকে বাগানের মালি মন্টু খবর দিয়েছে। নিজের সাথে নিজের দাবা খেলার অভ্যাস আছে জয়নাল আমিরের। সে দাবার গুটি ফেলে চলে এসেছে মন্টুর ডাকে। মন্টু বলেনি কি হয়েছে, শুধু বলেছে, ছোট ভাইজান একবার এক্ষুনি চলেন বাড়িতে। শার্টের বোতাম 3টা লাগিয়ে বেরিয়ে এসেছে জয়নাল। দুটো এখনো খোলা। আমির বাড়ির পেছনে ঝোপঝাড়, বিস্তীর্ণ ভূমি পড়ে আছে, জঙ্গলি এলাকা প্রায়। সেই দিক দিয়ে হুমায়রা আর জয়কে বের করে দিতে পেছনের ফটকের কাছে গেলেন জয়নাল। ওরা কিন্তু তখন সবে সদর বাড়ির সামনের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে, কিন্তু তাদেরকে তাড়া করার কোনো তাগিদ নেই ওদের মাঝে। মন্টু কোথা থেকে যেন এসে দ্রুত চাবি দিল। ছোট ভাইজান, এই লন ছুড়ান, পেছনের দরজা ছুড়ান। একবার পেছনে তাকালেন জয়নাল, তারপর মন্টুর দিকে। জয়কে কোলে ধরা হাত দিয়ে ভাবিকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করে স্লথ হাতে জং ধরা তলোয়ারটা খুলতে খুলতে আবারও একবার পেছনে মুখোশধারী ও মন্টুর দিকে একবার তাকালেন। তালা খোলা হলো। ফটক খুলে গেল বিকট শব্দ করে। জয়নাল আমির অল্প হাসলেন এবার। 6 জন মুখোশধারী একই ভঙ্গিতে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছে। দূরত্ব 4-5 হাত। সেই দূরত্বের মাঝ দিয়ে সাপের মতো শরীর বেঁকিয়ে বেরিয়ে এসে ভাবির হাত ছেড়ে জয়কে নামিয়ে তাড়া করলেন। যান, চলে যান, আর পেছনে তাকাবেন না। সময় বেশি পাবেন না ভাবি, অল্প একটু সময় পাবেন। যান যান যান। জয় বড় বাবার হাত চেপে ধরে। খুঁতখুত করে কেঁদে কিছু বলতে যাবার আগে বড় বাবা এক বিশ্রী ধমক মারলেন। এক কোপে গলা কেটে ফেলবো, চুপচাপ তোর মায়ের সাথে চলে যা, দৌড়া। জয় অবিশ্বাসে বড় বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। বড় বাবা কেন যাবে না তাদের সাথে? অন্ধকারে দেখা যাচ্ছে না বড় বাবার কঠিন মুখখানা। বড় বাবা হুংকার ছাড়লেন, যা শুয়োরের বাচ্চা, যা, চলে যা জয়। সেই অন্ধকারের মাঝেই ওদের তাড়া করলো 2 জন। জাভেদের স্ত্রী সন্তানকে ছাড়া যাবে না, কিন্তু একটা বাগড়া বাঁধল। জয়নাল আমির পাঁচিলের মতো মাঝে দাঁড়িয়ে পড়লেন। পেছন ফিরে অন্ধকারের কঠোর স্বরে হুমকি দিলেন, জোরে হাঁটেন ভাবি, জয়কে চেপে ধরে জোরে হাঁটেন, জঙ্গল পেরিয়ে যান। ওদেরকে ঠেকাতে গিয়ে হাঁটুতে কোপ লাগলো ওনার। হাতের দুটো আঙুল ঝুলে রইল চামড়ার সঙ্গে। কে জানে ততক্ষণে মাছ এলে কতদূর পৌঁছালো। হুমায়রা এই অবস্থায় বেশি দূর যেতে পারবে না অন্ধকারে জঙ্গলি পথ পেরিয়ে। জয়নাল আমির ওদেরকে ঠেকাতে গিয়ে গোটা শরীরে কতগুলো গভীর জখম পেল। রক্তক্ষরণ ততক্ষণে শরীরটাকে দুর্বল করে ফেলেছে ওনার। কিন্তু তা বলে তিনি জয়ের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না। জয় আমিরকে বাঁচাতে হবে। অবশেষে লাভ হলো না বটে। তিনি বন্দী হবার আগে কেবল একটা মহাকর্মই করতে পেরেছিলেন। ওদের পথ ছেড়ে দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে এলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ওরা তখন ক্ষুধার্ত কুকুরের মতো ছড়িয়ে পড়ছে জঙ্গলি এলাকার ভেতরে মাছেলের খোঁজে। জয়নাল আমিরের ঠ্যাঙের মাংস ছিঁড়ে গিয়ে গর্ত হয়ে গেছে, কলকল করে রক্ত ঝরছে সেখান থেকে। কিন্তু ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে না কোনোভাবেই, করা হবেও না, তা তিনি জানেন। কোনো রকম এগিয়ে গেলেন। মন্টু তখনও ফটকের সাথে দাঁড়িয়ে। জয়নাল আমির কেবল একবার হাস্যোজ্জ্বল মুখে ডাকলেন, মন্টু মিয়া। মন্টু বড় বিনয়ের সাথে জবাব দেয়, জি ছোট ভাইজান। মন্টুর কথা ফুরায় না। জয়নালের হাতের রামদা মন্টুর গর্দান স্পর্শ করে এবং মুহূর্তের মাঝে তা নেমে ছিটকে পড়ে দেহ থেকে আলাদা হয়ে কোথাও।
বেঈমানরা দুনিয়ায় থাকলে দুনিয়ায় এত চমকপ্রদ সৌন্দর্যে দাগ দেখা দেয়। জয়নাল আমির সৌন্দর্যের ওপর দাগ পছন্দ করেন না তেমন একটা। দুর্বৃত্তদের চূড়ান্ত এক লাভ হয়েছিল, যে লাভটা মূলত তারা নিজেদের অজান্তেই চাইছিল, তা জয়নাল আমির আরেকটু সহজ করে দিলেন। জয়নাল আমির গ্রেফতার হয়েছিলেন নিজের ভাই, বাপ, মন্টু মিয়া সহ আরো কয়েকজনের আহত ও নিহত করার অপরাধে। নিশ্চিত মৃত্যুদণ্ড। যখন ভোরের আলো ফুটেছে, সে সময় জাভেদ আমিরকে হিস্ট্রি নামিয়ে আনা হলো বাগানের প্রাঙ্গণে। শুকনো পাতারা পড়ে আছে, হাঁটলে মরমর শব্দ হয়। জয়নাল আমিরকে ধরে রেখে তার সম্মুখে জাভেদ আমিরের কণ্ঠনালী বরাবর 4বার ছুরিয়াঘাত করা হলো। ছোট ধারালো বাঁকা হান্ট নাইফ। প্রথমবারে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এসে তারপর ধীরে ধীরে চুইয়ে চুইয়ে পড়তে থাকলো। জয়নাল আমির আস্তে করে চোখ দুটো বুজে ফেললেন। শরীরটা ঝিমিয়ে আসছে। ওরা মুখের মুখোশ খুলে ফেলেছে আস্তে আস্তে। ভদ্রলোক হয়ে উঠেছে। পুলিশ আসবে এবার। ওরা সাক্ষী দেবে কিভাবে জয়নাল আমির সঙ্গীদের সাথে নিয়ে নিজেদের বাড়িতে হামলা করেছে এবং বাপ ভাই সহ আরো কয়েকজনকে হত্যা করেছে। আর যে লোকগুলো গুলি খেয়ে মরেছে, তারা মূলত জয়নালেরই লোক। আত্মরক্ষার উদ্দেশ্যে জাভেদ আমির গুলি চালিয়েছেন তাদের ওপর। আমির নিবাস দিনাজপুরের ঘোড়াহাট উপজেলায়। একটা কথা বলি, দিনাজপুরের ঘোড়াহাট উপজেলায় কি কেউ আসো? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমির নিবাস দিনাজপুরের ঘোড়াহাট উপজেলায়। প্রসিদ্ধ এক অঞ্চল। মোঘল, নবাব পর্যায়ক্রমে রাজা দ্বারা শাসিত করতোয়া তীর ঘেঁষে অবস্থিত অভিজাত পুরনো অঞ্চল দিনাজপুরের ঘোড়াঘাট। সেই অঞ্চলের অভিজাত পরিবারের বড় বধূ হুমায়রা সেই রাতে নেহাত এক অসুস্থ গর্ভবতী কাঙ্গালি। ঘোড়াহাটে আজ সেসব রাজা সামন্ত নেই তেমন। তবু আছে। ঘোড়াহাটে দুর্গ থেকে খুব বেশি দূরে নয় আমির নিবাস, দিনাজপুরের প্রশাসনিক অঞ্চল। করতোয়ার কলতান যেন কলকল করে রবে কানে ধরে দিয়েছিল হুমায়রা। তিনি ভাবলেন, কোনোভাবে বাপের বাড়ি যাওয়া যায় কি? পাশের হাট ঘোড়াহাট থেকে পায়ে হাঁটা পথে কমপক্ষে 1-8 দিন। কখনো বাঁশের হাটে একা যায়নি হুমায়রা। জলিল আমির সঙ্গে করে নিয়ে গিয়ে আবার সঙ্গে করে নিয়ে আসতেন। বাড়ির বউদের একা চলতে নেই, বাপের বাড়িও রাত বাসি করতে নেই। আর চলার ক্ষমতা নেই হুমায়রার। জয়কে বুকের সাথে চেপে ধরে ঝোপের ওপর লুটিয়ে পড়লেন। ওনার মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে। তলপেটে চিনচিনে ব্যথা ভালো আশঙ্কা জাগাচ্ছে না। জয় বারবার জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? হুমায়রা জয়ের কপালে একটা চুমু খেয়ে জড়িয়ে ধরে বললেন, কিছু হয় নাই আব্বা, আল্লাহরে ডাক। জয় আল্লাহকে ডাকছে সেই তখন থেকেই। একবার ডেকে বড় বাবা এসেছিল, সুতরাং আল্লাহকে ডাকাটা একটু ভরসার ব্যাপার আছে বটে। সে ডাকলো, ডেকে বলল মায়ের পেট ব্যথা কমিয়ে দিতে, তাদের পেছনে যারা তাদের ধরতে আসছে তাদের শাস্তি দিতে। জঙ্গলি এলাকাটা খুব বড় নয়। ওদের হাতে মশাল বা টর্চ ধরনের কিছু ছিল না। হতে পারে নেই। রাতের কত বাজলো জানা নেই, কিন্তু পাতার খচমচ ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে আসার আওয়াজ এলো। তিক্ত যন্ত্রণাকে চেপে হুমায়রা টান টান হয়ে শুয়ে পড়লেন জয়কে নিয়ে। নিঃশ্বাসের আওয়াজ খুব জোরে লাগছিল কানে। জয়ের মুখটা চেপে ধরেছিলেন। সেই রাতে ধরা পড়লেন না। সকালের আলো ফুটলো বেরিয়ে পড়ছিলেন জঙ্গলি এলাকা ছেড়ে। হুমায়রা জানে না তিনি কোন পথে এগোচ্ছেন। মানুষের বসবাসের এলাকা দিয়ে যাবার উপায় নেই দিনে। কেউ দেখবে গর্ভবতী হুমায়রা খুঁড়িয়ে পথ চলা, রক্তে জর্জরিত পেটিকোটের ওপর একটা লাল গামছা জড়ানো শরীর, ছিঁড়ে যাওয়া ব্লাউজ। দুটো রাত কাটলো নির্জন ঝোপঝাড়ে। রাত শেষ হবার আগেই হেঁটে যদি কোনো ঝোপ পাচ্ছিলেন, সেইখানেই থেমে যাচ্ছিলেন। দিনের আলো ফুটতে ফুটতে যদি লোকালয় অবধি পৌঁছান, এই ভয়। এই দুদিনে ছোট্ট জয়কে দুবার গন্ধ নোংরা পুকুরের পানি খাওয়ানো হয়েছে। জয় খিরেই কাঁদতে চায়, কিন্তু মায়ের দিকে চেয়ে আর কাঁদে না। তার জেদ ওঠে, হাঁটতে চায় না। রাতে ঝোপ পেরিয়ে পথ চলা, অনীহার অবস্থা এবং নির্ঘুম হেঁটে চলার পরিশ্রম হুমায়রার গর্ভ অবস্থায় অভিশাপকে বাড়িয়ে রক্তক্ষরণের মাত্রা বাড়ালো। হামাগুড়ি দিয়ে পথ চলারও উপায় নেই আর। বড় আশ্চর্যের বিষয়, ওইরকম অবস্থায় এত প্রতিকূলতার মাঝে অনীহার গর্ভবতী হুমায়রা কিসের জোরে যেন একের পর এক দুটো রাত পথ চলেছেন একটু একটু করে। তিনি জানেন না কোন দিকে এগোচ্ছেন। 3 দিনের রাত। হুমায়রার মনে হলো প্রাণরস ফুরিয়ে এসেছে অবশেষে। জীবনের দায় মেটানোর সময় এসেছে। গর্ভের সন্তানের কাছে মা হিসেবে ধিক্কার মেনে নিয়ে তখন তিনি পথে চলা বন্ধ করে দিলেন। জয় হাঁটতে চায় না, কিন্তু হুমায়রার সাধ্যের বাইরে জয়কে কোলে তুলে নেওয়া। নিষ্ঠুরতার মাঝে হুমায়রা জয়ের মুখের দিকে তাকান না। তাকালে উনার মা হয়ে বেঁচে থাকার স্বাদ ফুরাবে, এই ভয়ে।
ঘোড়াহাট পেরিয়ে হুমায়রা তখন হাকিমপুরে হিলি সীমান্তের অঞ্চলে এক নির্জন ঝোপে পড়ে আছেন। তিনি জানেন না তিনি কোথায়। পাখির ডাকাডাকি জানান দিল রাত ৩টা পেরিয়ে গেছে। সকাল হতে খুব দেরি নেই। জয় মায়ের কাছে খাবার চাইলো। জেদে কয়েকটা খামচিও মারলো। মারাও উচিত। একসময় হুমায়রা খাবার নিয়ে সারা বাড়িতে ছুটে বেড়াতেন জয়ের পেছনে। আসছে খাবার চাইছে, কিন্তু হুমায়রা দিচ্ছে না। জেদ হবে না কেন? হুমায়রা জয়কে বুকের ওপর নিয়ে গালে মুখে হাত বুলিয়ে বললেন, আল্লাহকে ডাক জয়। এই দুনিয়ায় এখন তোরা আমার কেউ নেই। আমাদেরকে রক্ষা করার কেউ নেই তিনি ছাড়া। জয় বিশ্বাস অবিশ্বাসের মাঝে তবুও মনে মনে ডাকছিল আল্লাহকে। কিন্তু ৩ দিনের না খাওয়া, প্রাণের ঝুঁকি, মায়ের অবস্থা এবং সব মিলিয়ে ভেতরের জেদে শক্ত হয়ে বসে রইল। চোখের পাতা লেগে আসছে, হাঁটুতে ব্যথা। সেই অনীহার অবস্থায় পেট পিঠের সাথে লেগে গেছে। ক্লান্তি ও ক্ষুধায় মাটির ওপর মায়ের বাহুতে আস্তে করে মাথাটা রেখে শুয়ে পড়ার পর কখন যে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। বিকট হাসির আওয়াজ ও হুমায়রার বাহু নড়েচড়ে উঠাই ঘুম ভাঙল। ৪ জন লোক তাদের খোঁজ পেয়ে খুব খুশি। সকাল হয়ে গেছে, ওরা খুঁজে পেয়ে গেছে ওদেরকে এবার। হুমায়রার বাহু চেপে ধরে ঝাড়া মেরে টেনে তোলা হলো। করুণ আর্তনাদ করে উঠলেন হুমায়রা। পায়ের অভুক্ত শরীরটা টেনে তুলে দাঁড় করানো দায়, কিন্তু সে গিয়ে এলোপাথারি কয়েকটা আঘাত করার চেষ্টা করলো লোকটাকে। মুখ ভর্তি দাড়ি তার। আরেকজন এসে জয়কে ধরে ওর দুহাত পিছমোড়া করে ধরে চেপে চাপ দিল। মনে হলো কচি হাতের বাহুগুলো মটমট করে উঠল। সীমান্তের পার্শ্ববর্তী কোয়ার্টার এলাকা। সেসব কোয়ার্টার আজ পরিত্যক্ত ও নির্জন লাশ কাটা ঘরের মতো দেখতে। বাইরের লোহার জানালা দরজা মাদকাসক্ত ও চোরের খুলে বিক্রি করে খেয়েছে। দেওয়ালে শ্যাওলা প্লাস্টার খসে খসে পড়ছে। চারপাশে ঘন জঙ্গল গছিয়ে গেছে। বন্দর সংলগ্ন এসব কোয়ার্টার মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী হিলি সীমান্ত দখলে সময় পুড়িয়ে দিয়েছিল। পোড়া বিল্ডিংগুলো এখন মদের আসর ও জুয়ার আড্ডাখানা হিসাবে খুব ভালো। এসব জায়গায় লোক দিনেও পা রাখে না, তাদের জানের ভয় আছে। ভেতরে বিল্ডিংয়ের এক দোতলায় জয়কে বাইরে রেখে হুমায়রাকে নগ্ন করার কাজে লেগে পড়ল ওরা। ভাঙা জানালার গ্রিল ধরে জয় চেঁচাচ্ছে, তার গলার আওয়াজ আটকে আসছে। সে দেখল বড় বাবার জড়িয়ে দেওয়া গামছাটা মায়ের শরীর থেকে খুলে মুখে ঢুকিয়ে দেওয়া হলো। মার চিৎকার করতে পারছে না। চোখের পানি ভেসে ভেসে এসে গালে গোজা গামছায় ঠেকলে শুষে নিচ্ছে গামছা। মায়ের শরীরে একটুও জোর নেই। জয় বন্ধ দরজায় এলোপাথারি ধাক্কাধাক্কি করে বড় ক্লান্ত হয়ে গেল। ৩ দিনে না খাওয়া ছোট্ট দেহটা আর চলতে চায় না। সে আবারও জানালার কাছে গিয়ে দাঁড়ালো। মায়ের দিকে তাকাতে খুব ভয় হচ্ছে তার। খুব ভয়াবহ দৃশ্য। বুকের ভেতরটা এত নিষ্ঠুরভাবে টিপ টিপ করছে, শ্বাসরোধ হয়ে আসছে। ওরা মাকে পুরো নগ্ন করে ফেলেছে। মায়ের পেটটা উঁচু হয়েছে একটু। পেটের ভেতরে তার বোন আছে। বোন কি কষ্ট পাবে না? ওরা খুব জোরাজুরি করছে মায়ের সাথে। একটা ব্যাপার খেয়াল করলো জয়। মায়ের ২ উরুর মাঝ দিয়ে রক্ত শুকিয়ে আছে। আগে ঝরা রক্ত। পুরনো সেই শুকনা রক্তের ওপর দিয়ে নতুন করে রক্তর প্রবাহ আসছে। ওরা মায়ের শরীরের ওপর চেপে শুয়ে পড়েছে। মা হাত পা ছটফট করলো। ওরা খামচে চেপে ধরে রেখেছে দুজন। ওরা যখন উলঙ্গ হলো লুঙ্গি খুলে, দৃশ্যটা খুবই খারাপ লাগলো জয়ের কাছে। সে চোখের ওপর ছোট্ট দুটো হাত তালু চেপে ধরল। জয়ের তখনই হুট করে আল্লাহর কথা মনে পড়ল। রাতেও হুমায়রা পিঠে হাত চাপড়াতে চাপড়াতে ক্ষীণ গলায় বলেছিলেন, তোর আর আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহকে ডাকবি যে কোনো বিপদে, ক্ষুধা পেলে, কষ্ট পেলে, আঘাত পেলে, সব সময়। সে সেদিন চিৎকার করে আল্লাহকে ডেকেছিল, আল্লাহ আপনি আসেন। কোথায় আপনি? আল্লাহ, আমার আম্মুকে ওরা মেরে ফেলবে আল্লাহ। ও আল্লাহ, আপনি শুনছেন? রক্ষা করেন আমার আম্মুকে। মনে হয় আস্তে ডাকা হয়েছে। জয় আরো জোরে জোরে ডাকলো আল্লাহকে। আল্লাহ যদি রক্ষা করতে দেরি করে ফেলে, তাহলে মায়ের খুব কষ্ট হয়ে যাবে। সে বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়েও ডাকলো, আকাশ থেকে কখন আসবে আল্লাহ? ঘরের ভেতরে খুব খারাপ কিছু হচ্ছে, কিন্তু কান্নার তোরে জয়ের গলা আটকে আসছে। ডাকতে ডাকতে হেসকি উঠে গেল। আস্তে কাস্তে গলায় জ্বলুনি শুরু হলো। বুকটা লাফাচ্ছে। তার এত চিৎকার বোধহয় খুব বিরক্তকর ছিল। দরজা খুলে একজন লোক লুঙ্গির গিট্টু বাঁধতে বাঁধতে এগিয়ে এলো। জয় দৌড়ে যাবার চেষ্টা করলো ঘরের ভেতরে, কিন্তু লোকটা জয়কে ধরে ফেললো। মেঝেতে শুইয়ে ফেলে বুকের ওপর চেপে বসলো লোকটা। জয়ের দম বন্ধ হয়ে এলো। তাতে জয়ের আবার আবার আল্লাহর কথা মনে পড়ছিল অবশ্য। লোকটা তাকে জবাই করবে। আর একটু সময় সে পেতে পারত, কিন্তু এত চিৎকারের ফলে সময় এগিয়ে এলো।
সে লোকটার হাতে চাপাতি মতো দেখতে মৃত্যুকে দেখছিল। তখন তার বয়স ৭। তার আল্লাহর কথা মনে পড়লেও সে ডাকল না। একটুও ডাকতে ইচ্ছে করল না। খুব আগ্রহী নজরে নিভু নিভু চোখে তাকিয়ে রইল চাপাতির চকচকে ধারালো প্রান্তের দিকে। জয়ের গলার কচি ত্বক বিদীর্ণ হয়ে চিনচিন করে রক্ত বেরিয়ে এলো। কিন্তু যেন কণ্ঠনালীতে ছুরি বসার আগেই দ্বিতীয়জন এসে বাঁচিয়ে নিয়েছে জয়কে। সেই দিন জয় ফুরিয়ে যেত। তার জীবনটা সংক্ষিপ্ত, সে জানে, এবং অনিশ্চিত। কিন্তু সেদিন জয় আমির ফুরিয়ে গেলে অতিরিক্ত সংক্ষিপ্ত হতো। কিন্তু তার জীবনটা অতিরিক্ত সংক্ষিপ্ত নয়, শুধু সংক্ষিপ্ত। সেই সংক্ষিপ্ত জীবনটায় অভিজ্ঞতা ও ঘটনার কমতি থাকা যাবে না। তাই এরপর তার জীবনে অভিজ্ঞতা ও ঘটনার স্রোত তরঙ্গ বিরামহীন তেড়ে এলো। আর শান্ত হলো না সেই স্রোত। তখন জয় আচমকা মৃত্যুর ওপর থেকে জেগে উঠে খুবই অসন্তুষ্ট। তাকে বাঁচানো লোকটা সেই দাড়িওয়ালা, কোকড়ানো বাবরি চুল, গলায় তাবিজ, পরনে লুঙ্গি, মুখে তৃপ্তির হাসি। নিভু চোখে শেষবার লোকটাকে দেখছিল জয়। কিন্তু তার ভেতরে এক প্রকার প্রেমের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনুভূতিটা অদ্ভুত। প্রেমটা তার মৃত্যুর ওপর। একটা সুন্দর অন্ধকারত্ব, যেখানে জীবন নেই, বিরোধ নেই, রাজনীতি নেই, ক্ষুধা নেই, ব্যথা নেই, চাহিদা অথবা ক্ষমতার লড়াই নেই। তোর এত এত সৌন্দর্য ছোট জয়কে মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতা আর আটকায়নি কখনো। জয় মরে গেল। গলার চিনচিনে ব্যথাটা আর টের পাওয়া যাচ্ছে না। শুধু অন্ধকার। শরীরের ভর অনুভূতি হচ্ছে না। শূন্যের ওপর ভাসমান হালকা দেহতে একটুও ক্ষুধা, ক্লান্তি আর লালসা নেই। কতক্ষণ পর তার মৃত্যু ঘুম ভেঙেছিল। আবারও মাথার ওপরে আকাশ। আকাশটাকে ঠিকমতো দেখার উপায় নেই। বিশাল আকাশ কড়ই গাছের ডালগুলো আকাশ থেকে জমিনের চোখে আড়াল করতে খুব তৎপর। চোখ দুটো ঘোলা। প্রকৃতিও মেঘাচ্ছন্ন। আবার সাঁঝের বেলা। জয় উঠে বসল। গলায় ব্যথা, গলা কেঁপে উঠল। শরীরের তাপে চামড়া ঝলসে যাওয়ার উপক্রম। পরনের জামাটা ভেজা। প্রকৃতিও, অর্থাৎ বর্ষণ নেমেছিল প্রকৃতিতে। হুমায়রার দেহটা পড়ে আছে। নগ্ন দেহ, রক্তাক্ত। পেটটা উঁচু তখনও। জয় দৌড়ে গিয়ে বসে পড়ল মায়ের পাশে। ডাকলো কয়েকবার। তার খুব কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে ইচ্ছে করছে না। সে জেনে গেছে দুটো কাজ খুবই অহেতুক। এক, আল্লাহ নামক রক্ষাকর্তাকে ডাকা, আর দ্বিতীয়টা কাদা। বড় বাবা বলেছে হাসতে। সে হাসতে চেষ্টা করলো। না, হাসিটা আসছে না। না আসুক, তবুও কান্না করা যাবে না। কেঁদে কিছু হয় না। লোকে দেখলে বা শুনলে আরো বিরক্ত হয়ে জবাই করতে আসে। সে মরেনি। কিভাবে সম্ভব? সে জ্ঞান হারিয়েছিল। ওরা এখানে ফেলে গেছে। জয়ের খুব ভয় লাগছে। এত অন্ধকার কেন? বিভিন্ন ধরনের আওয়াজ কানে আসছে। সেসব আওয়াজ ভোঁতা। একটাও স্পষ্ট প্রকট নয়। তাতে ভেজা আধারে মোড়ানো প্রকৃতিটা গুমোট হয়ে আছে। সে কয়েকবার হুমায়রাকে ডাকলো। আম্মু, আম্মু গো, উঠো আম্মু, আম্মু, আমার একটু খিদে পাচ্ছে, চলো যাই আমরা। আম্মু। তার রাগ হলো। হুমায়রা কথা বলছে না। মাঝরাত অব্দি জয় থেমে থেমে অনেকবার হুমায়রার ঘুম ভাঙানোর চেষ্টা করেছে। হুমায়রা ওঠে না। শেষ রাতে জয় কাঁদল। জঙ্গলের ভয়াবহতা, ক্ষুধার জ্বালা, মায়ের কথা না বলা তাকে কাঁদালো। কিন্তু শব্দ করে কাঁদল না। সে কাঁদল নিচু স্বরে। জোরে কাঁদলে ঝুঁকি আছে। তার ভেতরে আবারও মৃত্যুর প্রেম জেগেছিল। সেই দিন সে বুঝতে পারেনি বটে, তার ভেতরে যে একটা নাম পরিচয়হীন কিছুর প্রতি নিগাড় টান কাজ করছে, তা আসলে মৃত্যু। যেই মৃত্যু তার কাছে আসছে বারবার, দূর থেকে হাতছানি দিয়ে ডাকছে। জয় এগিয়েও যাচ্ছে। কিন্তু মৃত্যু তখনই জয়কে ছেড়ে দূরে চলে যাচ্ছে। এই লুকোচুরির জন্য জয়ের ভেতরে মৃত্যুর জন্য যেমন নেশা পয়দা হলো, তেমন এক বিরহ বিদ্রোহ। সকালের আলোয় গাছের পাতাগুলোকে দেখে তার খাবারের কথা মনে হলো। পাতা অনেক ওপরে। হাতের নাগালে জমিনের মাটি আছে। জয় আঙুলের নখ দিয়ে মাটি খামচে মুখে নিল। চিবাতে চিবাতে গিলতে চেষ্টা করলো। স্বাদটা ঠিক বোঝা যাচ্ছে না। জঙ্গলটা চোখের সামনে ঘুরছে, কিন্তু খাওয়াটা দরকার। সে পড়ে থাকা গাছের শুকনো ডাল আর মাটি আশ্রে তুলে মুখে খেলো। মা উঠলে তাকেও খাওয়াতো। মা শুয়ে আছে, তাই মায়ের খিদেও নেই। জয়ের উচিত শুয়ে পড়া। তার মাথা ঘুরছে আসলেই। খুব বেশিক্ষণ জেগে থাকা চলবে না। নিঃশ্বাস নিতে পারা যাচ্ছে না। জয়ের মাথায় এই বুদ্ধি এসেছিল, সে দৌড়ে জঙ্গল পেরিয়ে কারো বাড়িতে যাবে, সাহায্য চাইবে। কিন্তু উঠে দাঁড়ানো গেলে তা সম্ভব হতো। সে উঠে দাঁড়াতে পারছে না। শুয়ে শুয়ে আরো কিছু মাটি সে গিলে নিয়ে চিবচ্ছিল। মাটিতে ক্ষুধা নিবারণ হচ্ছে না। রোদ উঠেছে আস্তে আস্তে। নিভে যাওয়া সেই সাথে জয়ের চেতনা।
জয় গিয়ে মায়ের নগ্ন বুকটার ওপর তার ভরশূন্য মাথাটা রেখে আস্তে করে শুয়ে পড়ল। এতটুকু পরে জয়ের জন্য এত মায়া আর এত কষ্ট লাগছে। একটা কথা আছে না, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। জয় এমনি এমনি অনুভূতি শূন্য হয়নি। এমনি এমনি সে কান্না করতে পারে না। এমনি এমনি সে ভালোবাসার কাঙ্গাল না। আচ্ছা, আবার দৃশ্যপট আরেক দিকে আসলো। সৈয়দবাড়ির মসজিদে হুমায়রা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। জয় তখন অন্দরে অচেতন পড়ে আছে। সে শেষবার যখন হুমায়রাকে দেখেছিল তখন সে প্রায় জীবন্ত। জীবন ও মৃত্যুর সেতুর ওপরে ৭ বছর বয়সী জয় টলমলে পায়ে একা দাঁড়ানো। তাছাড়া হুমায়রার পরিণতিগত অবস্থা ছেলে হিসেবে স্মৃতিতে ধারণ করতে নেই। মায়ের ওই চিত্র যুবক ছেলের স্মরণে আসতে নেই। জয় তা ধারণ করতে চায়নি, স্মৃতিতে রাখতে চায়নি। যা মানুষ স্মৃতিতে রাখতে অস্বীকৃতি জানায়, মস্তিষ্ক তা ধারণ করে না সচরাচর। এক্ষেত্রে মস্তিষ্ক মানুষের অনুগত। জয়ের মস্তিষ্কে বিকৃতি হয়েছিল। খুব ছোট বয়সে সে বিকৃতি খুব নিখুঁত, সূক্ষ্ম আর জটিল। তা হামজা জানে। জয় জানে না, মানেও না। সে নারী সঙ্গকে নিজের মতো করে রীতিগত করে নিয়েছিল, অনেকটা অধিপত্যের মতো। কিন্তু আবার সম্মানের দায় ছিল না তার। নারী অসম্মান তার কাছে বিশেষ কোনো সংবেদনশীল ব্যাপার নয়। কিন্তু ধর্ষণে তার তীব্র বাতিক, এমনকি ধর্ষণের আশেপাশে থাকা জটিল ও অসীম অনীহা। কিন্তু জয় জানে ও মানে সেসব ভুলে গেছে। কড়া ড্রাগ ও একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন তাকে উদ্দীপনাহীন করে তুলেছে, এটা তার ধারণা। মাঝে মধ্যে মনে এলে হামজা তাকে ড্রাগ ধরিয়ে দিয়েছে। মনে আসেটা হুমায়রার মুখ নয়, হুমায়রার চেহারা জয়ের মনে পড়ে না, এটা তার ধারণা। কিন্তু কখনো যদি হুমায়রার পরিণতিগত চিত্র মনে পড়ে আবছা হয়ে, তখন সে কড়া ড্রাগ সেবন করে। সৈয়দ বাড়িতে বেশ কয়েকটা তার বয়সী বাচ্চা ছিল। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ির 2 সন্তান মুস্তাকিন ও মুরসালিন। আরও আছে রুবায়াত, সে মুস্তাকিনের চাস্তো বোন। ওরা বারবার এসে জয়কে দেখে যাচ্ছে। ওদের বয়সী একটা ছোট্ট ছেলে বিছানায় অচেতন পড়ে আছে। খুব অবাককর ঘটনা। দুদিন আগে রুবায়েতের মামা অর্থাৎ মেজো চাচার শালা ছেলেটাকে সৈয়দ বাড়িতে এনেছে। তারা ছেলেটাকে চেনে না। মুস্তাকিনের বয়স ৯ পেরিয়েছে। সে নাজেরা শেষ করে হিফজ বিভাগেও গেছে। মুরসালিনের বয়স ৭। সে আরবি পড়তে চায় না, চরম ফাঁকিবাজ। নামাজের সময় তার পেট ব্যথা হয়, মাথা ঘোরে। এখনো কায়দা আমসিপাড়ায় শেষ করেনি। আচ্ছা, একটা কথা বলি, এখানে আমসিপাড়া মানে কায়দার ওপরেরটা। আমাদের এখানে আবার এটাকে আমপাড়া বলে। সন্ধ্যা অবধি ওরা বারবার ঘুরে ঘুরে অবচেতন ছেলেটাকে দেখে গেছে। সন্ধ্যার পর সবক থাকে, হুজুর মারবে খুব। এর জন্য অগাত্য চলে যেতে হলো মাদ্রাসায়। মাগরিবের নামাজ না পড়লেও আব্বা ফিরে শুনলে বেত দিয়ে পেটাবে। মুস্তাকিনের মেজো চাচি হাজেরা, স্বামীর সাথে রাতে খুব বড়সড় একটা ঝগড়া হয়ে গেছে তার। আমির বাড়ির ছেলেকে সৈয়দ পরিবারে আনার মতো কাজ কি করে করতে পারলো তার স্বামী? ওনার বড় বোনের স্বামী আজ উনার স্বামী। বড় বোনকে জয়নাল আমির ছিঁড়ে খেয়ে ফেলেছে। এরপর মৃত বোনের স্বামীর সঙ্গে হাজেরাকে বিয়ে দেওয়া হয়েছে। এই বাড়ির সকলে সেসব ভুলে গেলেও হাজেরা বোনের সাথে হওয়া অন্যায় ভোলেনি। সে জানিয়ে দিয়েছে স্বামীকে আর থাকবে না এই বাড়িতে, অন্তত যতদিন ওই ইবলিশের বাচ্চা এ বাড়িতে আছে। কাজ হয়নি। বলাৎকার হওয়া আমির বাড়ির বউকে যখন এই বাড়িতে এনে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, হাজেরার ইচ্ছা করেছে মৃতদেহটা কুচি কুচি করে কাটতে। এখন ছেলেটাকেও তাই করতে ইচ্ছে করছে তার। ইবলিশের বাচ্চাকে রেঁধে খাওয়ানো, যত্ন করে বাঁচিয়ে তোলার পাপ তিনি করতে পারবে না। যার চাচার হাতে এই বাড়ির রক্তে রঙিন, তার ভাতিজাকে হাজেরা যখন তখন গলা টিপে মেরে ফেলতে পারে। পরদিন সকালে জয়ের ঘুম ভাঙল। স্যালাইন চলছে তার শরীরে। সে চারিদিকে কিছুই চেনে না। আতঙ্কে বুক খালি হয়ে এলো। আবার কোথায় আনা হয়েছে তার আর তার মাকে? সে টলমলে পায়ে এক দৌড়ে ঘরের বাইরে এলো। মনে হলো কিছু ছিঁড়ে এলো। হাতের ক্যানোলা তা খুলে এসেছে। হাতের শিরাতে রক্ত জমেছে। আশেপাশে লোক নেই। মাকে খুঁজে বের করে তাকে নিয়ে পালাতে হবে। চারপাশে ঘর, একতলা বাড়ি। সব ঘরগুলো গোল গোল করে একের পর এক সাজ্জিত হয়ে মাঝখানে গোলাকার উঠান তৈরি হয়েছে। সে বুঝতে পারল না কোন ঘরে তার মা আছে। ঘরের দরজাগুলো সবুজ রঙের। হাতটা জ্বলছে। তাকিয়ে দেখলো সুচ ফেটানো শিরাটা রক্তে জমে কালো খয়েরি হয়ে গেছে। কেউ ঢুকেছে। লোহার গেট খুলে আবার সিটকানি লাগানোর শব্দ হলো। জয় তবু নড়ল না। সে কোথায় আছে তা জানা দরকার। লোকটা ঢুকে কাঁধ থেকে হাজি রুমালটা খুলে দড়ির ওপরে রাখলো। চেঁচিয়ে ডাকলো, হাজেরা বুবু, গামছাটা দে বুবু, গা ঘাইমা শেষ।
জয়ের পা দুটো কাঁপছে, থামানো যাচ্ছে না। সে চাইছে দৌড়ে পালাতে, কিন্তু পা সরছে না। এটা সেই দাড়িওয়ালা বাবরি চুলের লোকটা। তার মা কোথায়? লোকটা ঘামছে কেন? সেই দিন মায়ের সাথে খারাপ কিছু করার পরে লোকটা ঘেমেছিল খুব। জয়ের হাড্ডিসার বুকের পাঁজরটা তুফান উঠল, ঢিপ ঢিপ করছে। লোকটা তাকিয়ে জয়কে দেখে কেমন করে যেন হাসলো। কি খবর আমির সাহেব? আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল হয়ে যাবে। কই মাসের যান? অ্যাঁ, হা 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 হা। খুব ভালো, আল্লাহ হায়াত দিছে। থাকেন বাইসা। জয় ছিটকে এক দৌড়ে ঘরে যেতে গিয়ে ঢালাই করা উঠানের ওপরে পড়ে ঠ্যাঙের চামড়া ছিলে গেল। উঠে হুড়মুড়িয়ে দৌড়ে সে ঘরে গিয়ে দরজাটা চেপে পিঠ দিয়ে ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। মাথা ঘুরছে নাকি ঘরটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঘুরছে। চারিপাশটা চোখের সামনে স্থির হচ্ছে না। সে এই ঘরে, কিন্তু মা কোথায়? বুকটা এত নিষ্ঠুরভাবে কাঁপছে। সে লোকটাকে ছাড়বে না, কিন্তু সামনে যেতে তো পারবে না। নিজের ওপর খুবই রাগ হলো। সে লোকটাকে আঘাত করতে চায়, কিন্তু লোকটার চেহারা মনে পড়লে চোখ অন্ধকার হয়ে আসছে। বুকের ভেতর লাফালাফি চলছে, শরীরটা ঘামছে। সে দরজা আটকানোর সময় খুব জোরে দরজার কপাট চাপিয়েছে। বিকট শব্দ। পুকুর পাড় থেকে বাড়ির মহিলারা ছুটে এলো। ছোট্ট জয়ের দুর্বল দেহটা দরজা চাপিয়ে রাখতে ব্যর্থ হলো। একজন মহিলা এগিয়ে এলেন। আলতো হাতে জয়ের মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে আব্বা তোর? ভয় পাইছো? মহিলাটাকে সে চেনে না, কিন্তু ভালো মনে হলো। পেছনের জনের দৃষ্টি কিন্তু জয়ের ওপরে ওভাবে ভালো না। সে জয়কে বড় ঘেন্নার নজরে দেখছে। জোহরের আজান হলো সৈয়দ বাড়ির মসজিদে। মনে হলো যেন ঘরের মধ্যে আজান হচ্ছে। পেছনের মহিলা সে বাবরিওয়ালাকে গামছা দিল। তার জয় আর চোখে দেখে চোখ দুটো বুজে রাখলো। দুপুরের পর দুটো বাচ্চা আসে বাড়িতে। তাদের পরনে টুপি, সাদা পাঞ্জাবি, পায়জামা। জয়কে বারবার দেখে। ভালো মহিলাটি ওদের মা মরিয়ম। মরিয়ম জয়কে তার ছেলেদের সঙ্গে নিয়ে বসিয়ে খাওয়ান। জয় কথাবার্তা বলে না। লোকজন কম দেখলে ঘরে ঘরে মাকে খোঁজার চেষ্টা করে। সৈয়দ বাড়ির পেছনের সীমানার একটু দূরে আরেকটা বাড়ি। বাড়ি নয় ঠিক, কোয়ার্টারের মতো আবাসিক। সেখানে অনেক যুবকের বাস। এরা এই বাড়ির অধীনে থাকে, সেটা বুঝেছিল জয়। বাবরিওয়ালা ওই বাড়িতে নিয়মিত আসে। সে জানতে পেরেছে রুবায়েতের মা হাজেরার ভাই হলো বাবরিওয়ালা। বাবরিওয়ালার নাম সেলিম ফারুকী। বাবরিওয়ালার হাতে বিভিন্ন পাথরের মোটা ১৩টি আংটি আছে, এক এক আঙুলে ২-৩টে করেও। গলায় তাবিজ আছে কয়েকটা। মাঝে মধ্যে তাসবিহ ঝুলতে দেখা যায়। রাতে নাকি সে ধ্যান করে। চোখ দুটো নেশা নেশা। ধ্যান করলে চোখে নেশা নেশা হয়। আল্লাহর ধ্যান। রুবায়াত তার মামার ব্যাপারে এসব জানিয়েছে জয়কে। জয়ের আল্লাহর প্রতি বিরাগটা বাড়ছে দিন দিন। সে আল্লাহর ধ্যান সেলিম ফারুকে করে। সে কিনা তার মাকে রক্ষা করবে, সে আল্লাহকে কত বিশ্বাসের সাথে সে ডেকেছিল সে। নিজের বোকামিতে সে লজ্জিত। সেলিম যার ধ্যান করে সে আল্লাহ অবশ্যই সেলিমের পক্ষেই থাকবে। তার মাকে বাঁচাতে আসবে কেন? মাস দুয়েকের মাঝে তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয়নি। বড় কর্তার হুকুম। জয় জানে না বড় কর্তাকে। গোল উঠান, একটা খোপের মতো ঘর, আর গোসল করার জন্য কলপার। সে কলপারের পাশে পুকুর, তার উপরে কলাবাগান, ঝোপঝাড়। এইটুকু জয়ের সীমানা। জয় ঘরের ভেতরে থাকে। বাইরে বের হলে হাজেরা এবং সেলিমের সাথে দেখা হয়, তাই ভয় লাগে। ২ মাস পর বাড়িতে একজন বিশেষ কেউ ঢুকলেন। ব্রিগেডিয়ার সৈয়দ ফরহাদি মোহাম্মদ বারি সাহেব। জয় বুঝল এই সেই বাড়ির কর্তা, মুস্তাকিনের আব্বা। ফরহাদ সাহেব জয়কে সৈয়দের কোয়ামি মাদ্রাসায় পড়তে দিলেন। জয় বুঝতে পেরেছিল এই গোটা পরিবারের, অর্থাৎ যে পরিবারকে ঘেন্না করতে শেখানো হয়েছে, তাকে ছোটবেলায় থেকে তা অহেতুক নয়। বড় বাবা কেন সৈয়দ পরিবারকে এত ঘেন্না করতেন তা সে বুঝল। এটাও বুঝলো এখন সৈয়দ বাড়ির সবকিছু প্রতিনিধিত্ব করছেন সৈয়দ ফরহাদ মোহাম্মদ বারি। তিনি রোজ সকালে উঠে কোরআন তেলাওয়াত করেন। জয়ের কানে খুবই বিরক্ত লাগে যে আল্লাহই সেলিমের মতো মানুষের তার বাণী যে এত যত্ন করে পাঠ করে, তার প্রতি জয়ের বিদ্বেষ। আজ অবধি তার মায়ের ব্যাপারে জানা যায়নি। উনার নির্দেশে জয়কে বন্দি করে রাখা হয়েছে। তিনি ২ মাসের ছুটিতে এসেছেন। ফরহাদ সাহেবের কাছে একবার খবর এলো জয়কে পিটিয়ে শরীরের চামড়া ছিলে ফেললেও সে পড়ে না, জিহ্বা অবধি নড়ায় না, নামাজে যায় না, গেলেও চুপচাপ দাঁড়িয়ে থাকে, মোনাজাত করে না কখনো। এ নিয়ে জয়কে ওই ছোটবেলায় যে পরিমাণ মার খেতে হয়েছিল হুজুরদের হাতে, তার শরীরটা হয়ে উঠল ব্যথাবিহীন। ২-৪টা চামড়া ছিলে বেতের আঘাত তখনও আরামদায়ক ব্যাপার হতো তার কাছে। জয় জেনে গেছে এই কোরআন সেই আল্লাহর বাণী যাকে ডাকার পরেও তিনি তার মাকে বাঁচাতে আসেননি।
সে এই ২ মাসেও ডেকেছিল আগের সব ভুলে। সে এখন আর মাকে চায় না। কিন্তু বড় বাবা তো পারে তাকে উদ্ধার করে নিয়ে যেতে। এই রক্ষাটুকু তো সে আবার বেহায়ের মতো চেয়েছিল আল্লাহর কাছে। আল্লাহ করেননি। আলিফটা উচ্চারণ করানো গেল না জয়কে দিয়ে। বোবা মুখ দিয়ে আওয়াজ করে না। জয় দাঁতে দাঁত আটকে বসে থাকে চুপচাপ। মুরসালিন তাকে খোঁচায়। বল জয়, পড়। গুনাহ হয়। এমন করিস না। হুজুর তোকে আবারও মারবে। ওরা তোকে কাফের ভাববে। তুই কি আসলেই তাই? পড় জয়। তাতে জেদ বাড়ে। জয় পড়ে না তো পড়েই না। মার খেয়ে হাতের তালু ফেটে যায়। কখনো মারের চোটে ছোট্ট শরীরটায় জ্বর আসতো। কিন্তু হিফজখানায় রাত ৩টের সময় তাহাজ্জুদের নামাজে ডেকে তোলা হয়। জ্বর নিয়ে উঠে বসতে হয়। না উঠলে ঘুমন্ত অবস্থাতেই বেতের শপাত শপাত বাড়ি। এছাড়া সবাই জেনে গেছে জয় কাফের। নেহাত ফরহাদ সাহেবের নির্দেশে না হলেও কবে জয়কে বের করে দেওয়া হতো মাদ্রাসা থেকে। তার উপর নামাজে না দাঁড়ালে জ্বর আসা শরীরের ওপর মার পড়ে। তাদেরকে সুন্নতি তরিকায় এক খানজায় কয়েকজনকে খেতে দেওয়া হয়। এতে মুসলমান ভাইদের মাঝে স্নেহ প্রীতি বাড়ে। জয় খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না। বিসমিল্লার শেষে আল্লাহ আছে। সে একবার মুস্তাকিনকে জিজ্ঞেস করলো, বিসমিল্লাহ মানে কি? সালিন খুব খুশি হলো। হয়তো জয়ের ভেতরের গোমরাহি দূর হচ্ছে। সে হেসে জানালো, আল্লাহর নামে শুরু করা। আল্লাহর নামে খাওয়া শুরু করলে বরকত হয়। খাওয়াটা ইবাদতের শামিল হয়। জয় মাথা নাড়ল। আল্লাহ বলতে কিচ্ছু নেই। খাওয়া আল্লাহর নামে শুরু করাও কিচ্ছু নেই। সেই দিন আর খাওয়া হয়নি। হুজুর খুব মারলেন। মারার কারণ আছে। তাকে অনেক স্নেহের সাথে বোঝানোর চেষ্টা করতে গেলেও আরো বেশি কটূক্তি করে। এমন সব কথাবার্তা বলে যা সহ্য করা যায় না। তাই হাল ছেড়ে দিয়ে মেরে বোঝানোর চেষ্টাই তাকে করা হলো এখন। তাছাড়া জয়ের ওপর রাগ তাদের কম না তার কর্মকাণ্ডে। দুদিন কিছু খাওয়া নেই। মুখে স্বাদ নেই। জ্বরে গা তীর তীর করে পুড়ছে। এখানে মরিয়ম নেই। মা হারিয়ে যাওয়ার পর মরিয়মের কাছে একমাত্র যা স্নেহ সে পেয়েছে। তাকে সেবা করার কেউ নেই। সব ছাত্ররা জেনে গেছে সে কাফের। তার যে কোনো কষ্ট ওদেরকে সুখ দেয়। মাদ্রাসা একটা নাস্তিক আছে। এটা খুব কলঙ্কের বিষয়। মুরসালিন আর মুস্তাকিন ছাড়া কেউ তার পাশ অব্দি মারায় না। পারলে বিভিন্নভাবে মার খাওয়ায়, জ্বালাতন করে, আঘাত করে, গালি দেয়। শেষ অবধি না পেরে সৈয়দ বাড়ির অন্দরে পাঠিয়ে দেওয়া হলো জয়কে। মরিয়ম মাথায় পানি ঢালেন। ওষুধ খাওয়ার আগে মরিয়ম জয়কে খেতে দিয়ে পানি আনতে গেলেন। হাজিরা এসে পা দিয়ে থালাটা উল্টে দিল। কান মলে ধরে বলল, ইবলিশের বাচ্চা, তোরে বলছি না বাড়ির ভেতরে আসবি না। ওরে আমি সহ্য করতে পারি না। বাইরে মরবি। আসবি না অন্দরে। শয়তানের বাচ্চা। পরের ছুটিতে ফরহাদ সাহেব এসে জয়কে একদিন ডাকলেন। পড়িস না কেন আব্বা? অবিশ্বাস কেন এত? আমার মা কোথায়? ফরহাদ সাহেব চুপ হয়ে গেলেন। খানিক পর বললেন, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। জয়ের ভেতরে আগুন জ্বলে উঠল। সে কটূক্তি করে বেজায় আপত্তিকর মন্তব্য করে বসল, যা সহ্য করা যায় না। কিন্তু ফরহাদ সাহেব অসীম ধৈর্যের সাথে নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করলেন। কিন্তু সেলিম পাশেই ছিল। সে জয়কে কখনোই ফরহাদ সাহেবের কাছে একা ছাড়ে না। সে এসে জয়ের গলা চিপে ধরে চুল মুঠো করে ধরল। ফরহাদ সাহেব বললেন, ছেড়ে দাও সেলিম, ছোট মানুষ, বুঝবে ইনশাল্লাহ। আমি মানা করছি ওকে আঘাত করতে। জানেন না ভাইজান, ও কত বড়টা বার বাড়তেছে দিন দিন। মাদ্রাসায় ওর জন্য ছাত্ররা অভিভাবকরা অতিষ্ঠ। ওরে এমনি শাস্তি না দিলে নিজের সাথে সবাইরে নষ্ট বানায়া ফেলবে। আমি বলে রাখলাম আপনারে। ফরহাদ সাহেব জয়কে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু পরিবেশটা ভেঙে গেল। ওনার মেজাজটা থমকে গেল জয়ের আচরণে। জয়কে সেলিমের হাত থেকে ছাড়িয়ে দিয়ে উনি উঠে চলে গেলেন কোয়ার্টারের দিকে। জয়ের শরীরটা কালো হয়ে গেছে। শরীরে বেতের আঘাত, হাতের মার, না খাওয়া, অনাথ অসহায়ত্বের ছাপ খুব তীব্র। মুরসালিন ও মুস্তাকিন জয়ের সাথে মেশার চেষ্টা করত, কিন্তু জয়কে বোঝা যায় না। তার ভেতরে খাওয়া, গোসল, আদর যত্নের কোনো চাহিদা দেখা যায় না। মার খেলে কাঁদে না, হাসে। উন্মাদের মতো হাসে। তার হাসিটা তার ঠোঁটে সেভ করা। কিছুতেই তা মোছে না। বড় বাবা হাসতে বলেছে। বাড়ির বড়দের অবশ্য পছন্দ ছিল না জয়ের সাথে দুই ভাইয়ের মিশতে চাওয়া। জয় একটা শয়তান। তার ঘরে শয়তানের বাসা আছে, যেখানে অনেকগুলো শয়তান বাস করে। মাদ্রাসায় ছেলেরা সবাই এটাই জানে। চোখের সামনে রোজ সে সেলিমকে দেখে। মাজার থেকে মাদ্রাসায় তাসবিহ পড়তে পড়তে জপতে জপতে আসে। বৈরাগী লোক। বিয়ে সন্দিহান সংসার ত্যাগী একজন সাধু গোছের লোক সেলিম। খুব আল্লাভীরু, ধার্মিক, মাজার প্রেমী মানুষ। জয় তাকে দেখলেই লুকিয়ে পড়ে। ছোট্ট মস্তিষ্কে সুগভীর জড়ানো আতঙ্ক কাটতে চায় না।
সে ৩ বছর ছিল সৈয়দ বাড়িতে। সেই ৩ বছরের বন্দি জীবনে মাদ্রাসা থেকে বাইরে বেরোবার সুযোগ পায়নি। তাকে আলাদা পাহারা রাখা হতো। বিকেল হলে ছেলেরা বাইরে হাঁটাহাঁটি করলেও, খেলাধুলা করতে গেলেও তার সেই সুযোগ ছিল না। জয় বুঝতে পেরেছিল মাদ্রাসায় একটা সংগঠন চলে। সেটার ঘোর বিরোধী ছিল বড় বাবা। তাকেও তা হতে হবে। হুমায়ুন পটোয়ারি মাসে ৪-৫টা বিয়ে করে বেড়ান, খুবই দক্ষ মেয়েলোক পটাতে। কিন্তু ফাঁসলেন তুলির মায়ের কাছে। তুলির মা দেখতে তুলির চেয়েও সুন্দরী ছিল। মহিলা গর্ভবতী হলো। হুমায়ুন পটোয়ারি বারবার গর্ভপাত করতে বললেও লাভ হলো না, বরং মহিলা পুলিশে যাবার হুমকি দিচ্ছিল। হুমায়ুন আশ্বাস দিলেন বাচ্চাটা হয়ে গেলে বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু পাড়ার লোক মেরে তেড়ে দিয়েছিল দুজনকে। শাহানার সন্তান নেই। হামজাকে মানুষ করেছেন। এরপর একটা মেয়ে পেলে খারাপ হয় না। ফুটফুটে তুলি জন্মের পর তুলিকে রেখে দিলেন নিজের কাছে। এক রাতে হুমায়ুন তুলির মাকে বেড়াতে নিয়ে গিয়ে মাঠের ডিপটিতে কলের নালিতে শুয়ে জবাই করে ফেললেন। লাশটা গুম করে ফেললেন। শাহানা তাতে খুবই খুশি। নিজেরাই যে খেতে পান না, আবার সতীনকে কি খাওয়াবে। বারবার জেলে জরিমানা দিতে দিতে সংসার চালাতে বিঘা বিঘা জমি বিক্রয় করে সব শেষ করে ফেলেছেন হুমায়ুন। হুমায়রা তাদের সংসার চালাতেন, বিশেষত হামজার পড়ার খরচ। হুমায়ুন হুমায়ুন হামজাকে নিয়ে খুবই বিরক্ত এ ব্যাপারে। ছেলেটা লেখাপড়া ছাড়তে চায় না। শান্ত স্বরে শুধু বলে, আমি পড়বো আব্বা। এরপর হুমায়ুন ২-৩ দিন ধরে অবিরাম চেঁচালেও আর কোনো জবাব দেয় না হামজা। এবং নিজের সিদ্ধান্ত থেকে পিছপা হবার এটা তো ভাবাও যায় না। কতবার যে হুমায়ুন মেরে ধরে হামজাকে কাজে লাগিয়ে দিয়েছেন। ছেলে থাকতেও তিনি কেন কাজ করবেন। কিন্তু হামজা পড়ালেখা ছাড়ে না। হুমায়রা নিখোঁজ হওয়ার পর হামজার পড়ার খরচ বন্ধ হয়ে গেল। সংসার আর চলে না। হামজা না খেয়ে থাকতে না পেরে তার নির্লিপ্ততা কঠিন। ২ দিন না খেয়ে থাকলেও ভাত চায় না। কারো সাথে বেশি কথা নেই, হাসি নেই, মলিন কাপড়, শীর্ণ দেহ, কিন্তু চেহারাটা ভারী। হুমায়ুন পটোয়ারি ঢাকার সিকিন্দার আলী সর্দারের লোহার কারখানায় কাজে লাগিয়ে দিয়ে এলেন হামজাকে। অত বড় প্রতিষ্ঠান, অত বড় নাম, বড় প্রাসাদের মতো সর্দার বাড়ি, বিশাল ক্ষমতা হামজার চোখে লাগলো। তার চেয়ে কত ছোট রুদ্র ইয়াজিদ সর্দারের রাজকীয় লালন পালন সব সে দেখতে লাগলো। রাজধানীর শীর্ষ ত্রাস পরিবারের সর্দার পরিবার, শীর্ষ ত্রাস পরিবার সর্দার পরিবার, যেখানে থেকে হামজার ভেতরে সুপ্ত চাহিদার আসমান বাইরে আসার রাস্তা পেল। সে যে দুনিয়াকে জিততে জন্মেছে, তার খবরের ঝলক বাইরে বেরিয়ে এলো রাজধানীর মাটিতে পা রেখে। শাহানা বলে দিয়েছিলেন, তুই কি করবি জানি না, শুধু সংসারের খরচা চাই। সে কি করবে তার পরোয়া নেই, শুধু তার কাছে সংসারের খরচ চাই। হামজা কি করবে? যা খুশি করতে পারে, কিন্তু সংসারের খরচ জোটাতে হবে ব্যাস। সে ছিনতাই দিয়ে শুরু করলো। এরপর তা থেকে ধরা পড়ার মাস দিয়ে গেল এক সন্ত্রাসের কাছে। সর্দার পরিবারের দুশমন প্রতিপক্ষ। এই গাদ্দারির অপরাধে তখন তাকে সর্দার পরিবার খুঁজছে। কিছুদিন প্রাণ বাঁচিয়ে লুকিয়ে থেকে তার কাছে ১ বছর লস গেল। কিন্তু পড়ালেখা চালাতে হবে তাকে। তার জন্য পয়সা দরকার অনেক। এরপর সে বড় ভাইদেরকে পেল। তৎকালীন সরকার বিরোধী দলীয় বড় ভাই, যারা খুব সহজে শুধু মুখের সমর্থনের জন্য হামজার মতো পুচকে ছেলেদের পেছনে পয়সা খরচ করে। শুধু এটাই যে তখনকার সরকারি দলের প্রতি হামজার ক্ষোভের কারণ ছিল তা নয়। জয়নাল কাকার কারাবাস, ফুপুর মৃত্যু, জয়ের বন্দি দশা, সবের পেছনে ওদের লোকই। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বারী ওই দলের সমর্থক গোষ্ঠীর একজন। এটার একটা ভিত্তি আছে। ফরহাদ মোহাম্মদ বারী সাহেব বিরোধী দলীয় প্রধানের জুনিয়র অফিসার। অনুরাগের সম্পর্ক। তাকে পেলে হামজা টুকরো টুকরো করে কেটে লোহার চুল্লিতে ঝলসাবে। হামজা শান্তশিষ্ট ভাবনার ছেলে। সে বুঝে বুঝে কিছুদিনে এমন দু একটা কিশোর বয়সের ঊর্ধ্বে যাওয়া কিছু কাজ করে ফেললো, যা বড় ভাইদের নজর কাড়তে যথেষ্ট ছিল। সে স্কুলে ভর্তি হলো আবার। বাড়িতে টুকটাক খরচা দিতে গেলে পড়া বা বিলাসিতা হয় না। এখন আর রোজ নিয়ম করে বাড়ি ফেরাও হয় না। রাস্তায় থাকার প্রবণতা একটা প্রয়োজনীয়তা বেড়েছে। মানুষকে অমানুষ বানাতে রাস্তার অবদান অনেক। হামজার মানুষ সত্তার বিদায়ক্ষণ চলছে। একদিন শেষ রাতে হামজা হাঁটতে হাঁটতে হাকিমপুরে এলো। মাদ্রাসার চারিধারে বাঁশের চেরাগ। তা ডিঙিয়ে চড়তে গিয়ে বাঁশের ফাড়ার অংশে আঘাতে ঠ্যাঙের মাংস ছিঁড়ে গেল। কলকল করে রক্ত বেরোচ্ছে। কপালের চামড়া ছিলে গেছে। সে জানে না জয়কে কোন বিভাগে রাখা হয়েছে। পেছনের পথ দিয়ে মাদ্রাসার সারি ধরা কক্ষগুলোর পেছনের দিকে জানালার দিকে পৌঁছালো। চৌকিদারের হাতে ধরা পড়ল হামজা। সংগঠনের ছেলেরা সব বেরিয়ে এলো।
হামজার নিশ্চুপতা প্রমাণ করল সে কোনো বদ উদ্দেশ্যে অথবা কারো নির্দেশে মাদ্রাসার আঙিনায় অনিষ্ট করার লক্ষ্যে প্রবেশ করেছে। তাকে প্রায় আধ ঘন্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করা হলো সে কেন এই শেষ রাতে এভাবে মাদ্রাসায় ঢুকেছে। কতজনে কত রকম মধুর করে জিজ্ঞেস করলো। তারা শুধু জানতে চায় কে সে। কোনো জবাব নেই। নিঃশব্দে শব্দও পাওয়া যায়নি হামজার কাছে। জয়কে ইশারায় বলে দিল, চুপ থাক, একদম চুপ, তুই চিনিস না আমাকে। তার অনড় অটল স্থির চিত্ত সবাইকে অবাক এবং ক্ষুব্ধ করলো। কোনো ভালো উদ্দেশ্যই যদি কিশোর ঢুকবে মাদ্রাসায়, তাহলে বলতে বাধা থাকার কথা না। তাকে আটকে রাখা হলো। বেতের আঘাতে পরনের মলিন ফতুয়া ছিঁড়ে গেল। তবুও কোনো কথা নেই। কিন্তু জয় সহ্য করতে পারছিল না। সে জানে বেতের আঘাত পিঠে সইতে কেমন লাগে। সে চেঁচিয়ে উঠে বলে উঠল, আমার ভাই আমার সাথে দেখা করতে আসছে। আমারে মারেন হুজুর, ছাড়েন হামজা ভাইরে। সকলে অবাক হয়ে গেল। এবার এতে ক্ষোভটা বাড়ারই কথা, বাড়ল। মার এবং জিজ্ঞাসাবাদ কঠিন হয়ে উঠল। মাঠের প্রাঙ্গণে খাড়া গাছগুলোর মতো অটল হামজা। চোখ দুটো কথা বলে, ভয়ঙ্কর ভয়ঙ্কর তার নীরবতা। মাঝে মধ্যে শীর্ণ পিঠটা বেঁকে আসছে। দেহের চামড়া ফেটে গেছে। ঝিমিয়ে এলো হামজার দেহটা। জয় বড় অবাক হয়েছিল। তার তো কেউ নেই। সে 2 বছরে খুব বুঝেছে এই জগৎটা তার, কিন্তু সেই জগতে কারো কেউ বা কিচ্ছু নেই। আজ হামজার এই নীরব আগ্রাসন অন্য বার্তা দিল। এই বাচ্চা জয় আর ভোলেনি কখনো। তার জীবনে মৃত্যু, আঘাত ও হামজার জন্য এই অশেষ অনুরাগ ও নেশা জন্মেছিল, তা কাটেনি আর। তিনটা তার জীবনে অবিচ্ছেদ্য হয়ে গেল। এই তিনটার যে কোনো একটার জন্য বাকি দুইটা কবুল। হামজার জন্য মৃত্যু ও আঘাত, মৃত্যুর জন্য হামজা ও আঘাত, অথবা আঘাতের জন্য মৃত্যু ও হামজা সদরে গ্রহণযোগ্য হলো জয়ের জন্য। এই তত্ত্বটা দিন দিন আরো তীব্র হয়েছিল, কারণ এখানে শেষ হয়নি মৃত্যু, আঘাত ও হামজার উপস্থিতি তার জীবনে। যতদিন না মৃত্যু তাকে গ্রহণ করে সাথে নিচ্ছে, ততদিন আঘাত ও হামজার সাথে তার বিচ্ছেদ নেই। ফজরের নামাজের ওয়াক্তে সেলিম এলো মাদ্রাসার প্রাঙ্গণে। সে খুবই অবাক এতটুকু কিশোরের অতখানি দৃঢ়তা দেখে। সে খুবই হতাশ হয়ে বলল, এই জন্যই কইছিলাম আমিরের ব্যাটারে আমার হাতে তুলে দেওয়া হোক। ফরহাদ ভাই কেন ওরে মানুষ বানাইবার বৃথা চেষ্টা করতেছে, আবার নিজা করে ধ্বংস করবার লাইগাই তো। একবারও চাচাই যা করছে তাতে দিলে ভরে নাই। আল্লাহ কবে যে একটু সচেতন বানাইব ফরহাদ ভাইজান রে। হক মওলা, ইয়া খুদা তেরা ফরমানা। শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাইরে রক্ষা করবেন মওলা। হামজার চুল চিমটি মেরে ধরে সন্দিহান স্বরে বলেন, কার হুকুমে মাদ্রাসায় ঢুকেছিস কইলা ফেলতো বাবা। সবার উদ্দেশ্যে বলল, ওর ছোট কাকা কারাগার থেকে ফেরোয়ার এত এখন এত কিছু হইব। দেখো আমি কইয়া রাখলাম, দেখো ওইডারে জয়নাল পাঠাইছে কিনা। এই চ্যাংরা কাম না সারতে পারলে আবার কোনো আক্রমণ করব। তার ঠিক আছে। জয় পুলকিত হয়ে উঠে হামজার দিকে তাকালো, কিন্তু বাকিরা আটকে উঠল। আরো বেশি তৎপর হলো হামজাকে মেরে কথা বের করতে। হামজা কথা বলল না। সেলিমের কয়েকটা চড় থাপ্পড়ও লাগালো, কিন্তু উস্কানিমূলক কথা বলে আরো দু একটা লাথিও খাওয়ালো। নামাজের পর আবারও আলোচনা বসা হবে। জয় এই ফাঁকে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, হামজা ভাই এখানে আইসো কেন? তুমি কেমনে জানলা আমি এইখানে? হামজা হাসলো। ঠোঁট ফেটে গেছে। হাসিটা কেমন যেন দেখতে লাগলো। হেসে বলল, শুনছি শেষ রাতে তোদেরকে উঠিয়ে তাহাজ্জুদ পড়ানো হয়, তাই না? ভাবছিলাম কলপারে দাঁড়াবো, তুই মুখ ধুতে আসলে দুইজন পালাবো। ব্যাড লাক। জয় হাসলো। হামজা অবাক হয়। এমন এক সময়ে জয়ের হাসিটা অস্বাভাবিক, কিন্তু সে হাসছে। সবে জয়ের বয়স মাত্র তখন কম বেশি নয়, 10 হয়নি। তাকে কে শিখিয়েছে এমন হাসি হাসতে? জয়কে জিজ্ঞাসা করলে জয় বলতো, বড় বাবা তত্ত্ব দিয়েছে, পরিস্থিতি সেটা প্রমাণ করে সূত্র পরিণত করেছে। হামজা জিজ্ঞেস করলো না। জয় হেসে বলল, তো এই কথাটা বললেই তো কম মারতো ওরা। জয়ের ছোট্ট হাতটা চেপে ধরে হামজা উঠে বসে বলল, সিক্রেট প্ল্যান বলে দিলে আবার নতুন প্ল্যান বানাতে হতো পরের বার। আমি এই প্ল্যানে তোকে আজাদ করব এখান থেকে। জয় বাংলা। চোখ মারল হামজা। জয় হেসে ফেলল। আস্তে করে বলল, হুম, জয় বাংলা। বলো বলো জয় আমির। কথা ফুরায়নি, কিন্তু জয়কে টেনে মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হলো। হামজার কি হবে জানা নেই। হামজা আবার শুয়ে পড়ল মাটির ওপর। গা থেতলে গেছে, শরীরে জোর নেই, যন্ত্রণায় ভেঙে আসছে। জয় পেছন ফিরে একবার তাকালো। হামজা তাকিয়ে আছে তারই দিকে নিভু নিভু চোখে। হামজার শরীরে চামড়ার নিচে রক্ত জমাটবদ্ধ হয়ে গেছে। নিচের পাটির এক দাঁত নড়ে গেছে।
মাড়ি থেকে রক্ত বের হবার ফলে গাল নোনতা লাগছিল। সকাল ৮টায় বৈঠক বসলো। হামজাকে বড় হুজুর জিজ্ঞেস করলেন, যদি তুমি বলতে না পারো কেন এসেছো, অত রাতে মাদ্রাসার ভেতরে কঠোর শাস্তি পাবে। হামজা ভীতু স্বরে বলল, আমি বলবো, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। মানে? বিশ্বাস কেন করব না? আমি সত্যি বললে বিশ্বাস হবে না আপনাদের। কেন? হামজা চুপ করেই রইল। এতে উত্তেজিত জনতার ভেতরে কৌতূহলের মাত্রা ছড়ালো। উত্তেজিত হয়ে উঠল তারা। জয় ভুরু কুঁচকে হামজাকে বোঝানোর চেষ্টা করতে পারল না। বলো দেখি বলো, কেন ঢুকছো অত রাতে ওভাবে? হামজা আড়ষ্ট ভঙ্গিতে সেলিমের দিকে ইশারা করে বলল, উনি আমারে আসতে বলেছিলেন। সেলিম আকাশ থেকে পড়ল। তেড়ে এসে গলা চেপে ধরল হামজার। হামজা মিছিমিছি কেসে ওঠে করুণভাবে। সবাই জোরপূর্বক সরিয়ে নিয়ে অবিশ্বাসী স্বরে বলল, এই ছেলে, বুঝে বলতেছো তো কি বলতেছো? জানো ও কে? অবুঝের মতো বলল হামজা। কে? ও মেজর সৈয়দ সাহেবের শালা, ধার্মিক মানুষ। তুমি তারে আজে বাজে কথা বললে আবার মার খাবা। বুঝে শুনে কথা কও। হামজা ভীতু নজরে দুবার মাথা তুলে সেলিমকে দেখল। ভাবটা এমন যেন সে সেলিমকে ভীষণ ভয় পাচ্ছে, কথা বলতে পারছে না ভয়ে। সেলিম ছটফট করছিল। বড় হুজুর অভয় দিলেন, যাই হোক, বলো, কেন আসতে কইছিল তোমারে? জয়ের সাথে দেখা করবার জন্যে? হ্যাঁ। না। কি বলতেছো? মানে হ্যাঁ, এইটাই একটা কারণ, কিন্তু আরেকটা কারণ আছে। সেটা কি? এবার আরো ভয় ফুটে উঠল হামজার মুখে। সে ভীতু নজরে তুলে সেলিমকে দেখছিল বারবার, আর আতঙ্কিত হয়ে চোখ নত করছিল। সেলিম রাগে দিশেহারা হয়ে তেড়ে এলো আবারও। খচ্চরের বাচ্চা, ইবলিশ, কি বলতে চাচ্ছিস? মিথ্যা কথা কইলে জবান টাইনা ছিঁড়া আনমু। হারামির বাচ্চা, আল্লাহর গজব পড়ব তোর ওপর। সবাই সেলিমের আচরণে ভ্রুকুটি করল। তার আচরণ আর হামজার কথা ও অঙ্গভঙ্গি অনুযায়ী আসলেই তাকে সন্দেহজনক লাগছিল। হামজা ভয়ে আরো সিটিয়ে গেল। সবাই এবার তেরসা নজরে একবার সেলিম ফারুকীকে দেখে হামজাকে পুরোদমে অভয় দিল। বড় হুজুর বলল, তুমি বলো ছেলে, সেলিম খবরদার আর কোনো লাফালাফি করবা না। ওরে কথা কইতে দাও। এ কি অসভ্য আচরণ? ওরে কথা বলতে দিচ্ছ না কেন? সেলিম দিশেহারা হয়ে উঠল। বিশ্বাস করেন হুজুর, এই ইবলিশের বাচ্চা মিথ্যা বলতেছে। আমি ওরে আজকের আগে খুদার কসম দেখি নাই। সেলিম, ও এখনো কিছু বলে নাই। তুমি নিজেই বেশি বেশি করছো। তাহলে কি ধরেই নেব ও সত্যি কথা বলতেছে? সত্যি মিথ্যা যাচাই আপনা আপনি হবে। তার আগে তুমি শান্ত থাকো দেখি। সেলিম থমকে গেল। বড় হুজুর হামজাকে বললেন, তুমি বলো। হামজা আবারও ভয়ে ভয়ে তাকালো সেলিমের দিকে। বড় হুজুর এবার আরেকটা ধমক দিলেন। বললাম না ও কিছু করবে না তোমার? ভয় নেই কোনো। যা সত্যি নির্ভয়ে বলো। আমি আছি না? হামজা ততক্ষণে সফল পুরো উপস্থিত জনতাকে কাবু করে ফেলতে। এবার সে বলল, মাদ্রাসায় আগুন দেওয়ার জন্য বলেছিল আমায়। বলেছিল রাতে যেন আমি আসি। এবার আর সেলিমকে ঠেকানো গেল না। উড়ে এসে এক ঘুষি মারল হামজার চোয়ালে। মাথায় ঠিক ব্যথা পেল হামজা। মারি থেতলে গেল। কিন্তু তার কিশোর শরীরটা পুরোটাই পুড়ে যাবার কথা না, পড়ে যাওয়ার কথা না। কিন্তু হামজা খুবই অসহায় ভঙ্গিতে ইচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে মৃদু আর্তনাদ করে উঠল। উপস্থিত জনতা এবার পুরোদমে সেলিমের হাত ছাড়া হলো। ক্ষুব্ধ চোখে বড় হুজুর সাহেব সে একবার সেলিমকে দেখে হামজাকে নিজের হাতে তুলে বসিয়ে দ্বিগুণ উৎসাহ ও উত্তেজতার সাথে তাড়া দিলেন। বলো তো আব্বা, কি বলতেছিলে? সেলিম মাদ্রাসায় আগুন দিতে চাই? কিন্তু কেন? মিথ্যা বলা মহাপাপ, গুনহা। তুমি মিথ্যা কথা বলতেছো না তো? তোমারে কেমনে চিনে সেলিম? মানে বুঝিয়ে বলো। আমি সত্যি বললে আপনারা আবার আমায় মারবেন না তো? এমন করুণ করে বলল হামজা। সবাই অনুশোচনায় ফেটে পড়ল। একটা ১৫ বছরের কিশোরকে তারা কি নিষ্ঠুরভাবে মেরেছে সব না শুনে। বড় হুজুর বললেন, আমি তখন ছিলাম না, এখন আছি। তোমার কোনো ভয় নেই। যা সত্যি সব বলবে। সত্য বললে মারবে মানে? সেটা যতই তিতা হোক, আর মারবো না। আমি থাকলে তখনও এই জাহেলগুলো তোমার গায়ে হাত তোলার সুযোগ পাইতো না। এদের মধ্যে ধর্মীয় কোনো চেতনাই নাই। সবগুলা জানোয়ারে তৈরি হয়ে গেছে। বলো তুমি। হামজা সুন্দর একটা গল্প বলল। প্রথম কথাটা একটু ইতস্তত করে বলল, আমি বড় ভাইদের কাছে থাকি। সবাই বুঝলো বড় ভাই কারা। হামজা সেলিমকে নির্দেশ করে বলল, তো উনি সেইখানে যাতায়াত করে। সবার চোখ বিস্ফোরিত হয় সেলিমের বিশ্বাসঘাতকতায়। সেলিম এবার আর এসে হামজাকে আঘাত করার সুযোগ পায় না। দুজন যুবক চেপে ধরে সেলিমকে। হামজা বলল, ওইখানে থেকে আমি তার কাছে জানতে পারি জয় মানে আমার ফুফাতো ভাই এখানে থাকে।
আমি খালি উনার কাছে জয়ের সাথে দেখা করানোর কথা বলেছিলাম। এরপর উনি শর্ত দিয়েছেন আমি যাতে উনারে হেল্প করি। সবাই বুঝেও আবার জিজ্ঞেস করলো, কিসের হেল্প? হামজা খুব লজ্জিত ভঙ্গিতে ইতস্তত করে বলল, মাদ্রাসায় আগুন দিতে। চারপাশ নীরব হয়ে উঠল। সেলিম চেঁচিয়ে যাচ্ছে। হামজার চোখে মুখে তীব্র ভয় ও লজ্জা। সেলিমের চেঁচানো কাউকে স্পর্শ করছে না। তাদের চোখের সামনে ভাসছে একটু আগে হামজার সাথে করা সেলিমের আচরণ। অবিশ্বাসের জায়গা রাখেনি হামজা। সবাই যেন বুঝেও অবুঝ হলো। জিজ্ঞেস করলো, কিন্তু কেন মাদ্রাসায় আগুন দিতে চাই? আমি জিগাইছিলাম, কিন্তু বলে নাই আমারে। শুধু বলছে দরকার। সেলিম পাগলা ষাঁড়ের মতো গর্জন করছিল। কিন্তু ততক্ষণে সবাই সবার হিসেব মিলে গেছে। সেলিম সাথে মাদ্রাসার সবার এক প্রকার দ্বন্দ্ব অবশ্যই আছে। সে মাজার পূজারি, বাবার মুরিদ। তার সাথে প্রতিটা হুজুরের এক সংগঠন ছেলেদের তর্কাতর্কি ও বিরোধী সম্পর্ক। সেলিম তাতে খুবই উৎসাহী। যেচে পড়ে মাদ্রাসার প্রাঙ্গণে গিয়ে তসবির জপতে জপতে বাবার গুণগান ও তর্কে জড়ানো তার স্বভাব। সবাই শুধু তাকে অনিচ্ছাকৃত সহ্য করে মেজ সৈয়দের শালা বলে। তার গলায় তসবি, হাতের বালা, আংটি কারো চোখেই ভালো দেখায় না। সবাই এড়িয়ে চলতে চায়। কিন্তু সেলিমের সেসব গায়ে লাগে না। সে ৩ বেলা ঘুরঘুর করে মাদ্রাসা প্রাঙ্গণে। এবং হামজার বলা বড় ভাইদের সাথে লেওয়াজির ব্যাপারটাও বিশ্বাসযোগ্য হলো। কারণ সেলিমের কাছে মাদ্রাসার কার্যক্রম বিরোধী কর্মকাণ্ড, এটা সবাই জানে। আজ আরও জানলো হামজার বদৌলতে। সে জামায়াত বিরোধীদের দোসর। হামজার কাছে ক্ষমতা চাইলেন বড় হুজুর। সেলিমকে সংগঠনের ছেলেরা ধরে কি করতে জানা নেই। কিন্তু বড় হুজুর ঘৃণা ভরে অন্যদিকে মুখ ফিরিয়ে আঙুলের ইশারা করে তেড়ে দিলেন সেলিমকে। এক বিন্দু সাফাই গাইবার সুযোগ সেলিম পেল না। সে সাফাই গাইবার জন্য ওখানে থাকলেও বড় হুজুরকে টপকে যুবকেরা সেলিমের হাল বেহাল করে ছাড়ত। তার প্রায় সপ্তাহখানেক পর দেশপ্রেমিক গোষ্ঠীর সাহায্য নিয়ে মাঝরাতে মাদ্রাসার একাংশে আগুন দিল হামজা। তার এখানে সক্রিয় ভূমিকা ছিল না। সে জয়কে উদ্ধার করতে এসেছে। কিন্তু ছাত্র আহতের ঘটনাও এড়ালো না। যুদ্ধাপরাধীদের শাস্তি এভাবে হওয়া উচিত বটে। হয়ও এভাবে। সবাই যখন ছাত্রভঙ্গ আকস্মিক হামলায়, তার মাঝে হামজা জয়কে নিয়ে জঙ্গলে দিয়ে সীমানা পার। কিন্তু রাতের বেশিক্ষণ নেই। পায়ে হেঁটে হাকিমপুর পার হওয়া অসম্ভব অন্ধকার থাকতে থাকতে। হামজা নিজের ওপর অগ্নিকাণ্ডে দায় নেবে না, তাই বড় ভাইদের বাহাদুরির খাতায় সে উঠে থাকে। জয় সেই দিন নির্দ্বিধায় প্রতিশ্রুতি করেছিল হামজার খাতিরে জীবনটা উৎসর্গ করতে। ৩ বছরের অমানসিক কারাবন্দী অবস্থা, এতিম অসহায়ত্ব এবং আপনজনহীন থেকে মুক্তির অগ্রগতি হামজা জয়ের ছোট্ট কঠোর বুকটা গোটাটাকে দখলে নিল। দুদিন পলায়নরত অবস্থায় আড়ালে চলে গেলে দুজন শেষমেশ ঘোড়াহাট আমির বাড়িতে পৌঁছালো। আমির বাড়ি ততদিনে মালিকানাহীন বেওয়ারিশ সম্পত্তি। অঞ্চলের সবাই জানে গোটা আমির পরিবার মিটে গেছে। জয়নাল আমির ফেরোয়ার আসামি। তার আর ভিটেতে ফেরার প্রশ্ন ওঠে না। জয়কে ঠেলেও আমির নিবাসে ঢুকতে পেরেছিল না হামজা। হামজা বুঝেছিল জয়ের মস্তিষ্কটা মারাত্মকভাবে আহত ৩ বছর আগে এ বাড়িতে সে অবরুদ্ধ নিশীথের প্রভাবে। ঘোড়াহাট থেকে বাঁশের হাট নেহাত কম পথ নয়। তাদের কাছে পয়সা নেই। হেঁটেই চলতে হবে। পথে খিদের জ্বালা জয়ের হাঁটু ভেঙে আসতে চায়। হামজা এক কাজ করল। গায়ের মলিন ফতুয়াটা খুলে খালি গায়ে হয়ে ফতুয়াটা মুখে বেঁধে লোকালয়ে গেল। বাজারের শেষে এক জীর্ণ হোটেলের ২টো পরোটা খাবলা নিয়ে ঝেড়ে দৌড় দিল। বুড়ো হোটেলের মালিক ২টো পরোটার জন্য রোদের ভেতরে খুব বেশি দূর ছুটল না। দুই কিশোরের পেছনে দুই কিশোরের পেছনে কয়েকটা গালি দিয়ে ফিরে চলে গেল। কিন্তু হুড়মুড়িয়ে দৌড়ে আসার সময় হাতের একটা পরোটা পড়ে গেল, কিন্তু তা তুলতে দাঁড়ানোর সময় নেই। বাকিটা জয়কে দিয়ে হামজা বলল, খা। তুমিও খাও। জয় অর্ধেক ছিঁড়ে দেয়। একটা ধমক মারল হামজা। ভালো মানুষ শাস্তে আসবি না। জয়, খা চুপচাপ। একটা একটা পরোটাতে দুদিনে খিদে মেটে না। আর তো অর্ধেক। পেট জ্বলবে। তুই খা। জয় ঘাড় ঘুরিয়ে গভীর চোখে তাকায়। তুমিও তো খাও নাই ভাইয়া। হামজা বলল, আমি রোজা রাখছি। জয়ের মনে পড়ল মুস্তাকিন কদিন যাবৎ সারাদিন কিচ্ছু খাচ্ছিল না। সন্ধ্যার পর খেত। জয় একা সকাল দুপুরের খাবার খেতে চলতো বলে সবাই তাকে হাসাহাসিও করেছে। তবুও সে খেয়েছে। ক্ষুধা পেলে খেতে হবে, জোর করে হলেও। চুপ করে থাকলে কেউ তো খেতে দেয় না। ছিনিয়ে নিলেও সবটা পাওয়া যায়। আজও হামজা তার প্রমাণ করেছে। হাতের পরোটা সে কথাই বলেছে। কিন্তু জয় সেই দিন না বুঝলেও পরে আরেকটা বার কথা বুঝেছিল। দুদিন একভাবে না খেয়ে রোজা হয় না। সেহেরি ইফতার কিছুই নেই। তবুও হামজা যে কেন সেই দিন রোজা রাখছিল, এই জটিল রহস্যজনক হামজার এসব রহস্যজনক ঋণ জয় চুকাবে কি দিয়ে? আছে একটা উপায়, নিজেকে দিয়ে।
হামজা যা বলে, যা করে সবটা বিনা দ্বিধায় মেনে নিয়ে হামজা জয়কে স্কুলে ভর্তি করলো। জয় ক্লাস 3-তে পড়ার সময় তার জীবনের ঘুরে আবর্তনের দিকে বদলেছে। হামজা জয়কে 6-এ ভর্তি করলো। জয়ের নাদোষ নুদোষ অভিজাত চেহারাখানা আজ শীর্ণ, রোদে পোড়া, মার খেয়ে জখম হওয়া, অযত্নে ছাই। শালা কাঠের ডাইনিং টেবিলে বসে নবাবের খানাপিনা ছাড়া জয় আজ দিব্যি শুকনো মরিচ মাখা ভাত ও লবণ দিয়ে স্টিলের থালায় গপাগপ এক থালা ভাত খেয়ে উঠতে পারে। হামজার সাধ্য অল্প, চাঁদাবাজিতে ভাইদের সঙ্গ দিলে কিছু জোটে, কিন্তু রোজ যাওয়ার সৌভাগ্য মেলে না। তার মতো পুচকে বড় ভাইদের দরকার পড়ে না। হুমায়ুন জয়কে নিয়ে বড় তেতো বিরক্ত। শাহানা পারলে জয়কে মেরে ফেলে কোনো এক রাতে, কিন্তু হামজামাকে খুব কার্যকর একটা আগ্রহ দিল। জয় আমির বাড়ির সম্পত্তির একমাত্র হকদার। রক্ত মুছে যায় না। আজ না হোক কাল, আগামীতে ওই সম্পত্তি জয়ের। সোজাভাবে না হোক, হামজা যে বাঁকা পথে পা রেখেছে সেই পথে জমির দখলদারি পরিচিতির ঘটনা। সম্পত্তি জয়ের, আর জয় ওদের। ইজিওকাল টু সম্পত্তি তাদের। শাহানার চোখ খুলে গেল। জয় খুব বেশি না হলেও তুলনামূলক কদর পেতে থাকলো, কিন্তু অর্থাভাবে সোনার ডিম দেওয়া হাঁসের যত্ন ঠিকমতো করার উপায় নেই। নিজেদের পেট চলে না। জয় একবার জিজ্ঞেস করলো, তুমি অত রিস্ক নিয়ে আমারে বাঁচাইছিলা কেন? তোর মায়ের বহুত অবদান আছে আমার ওপর। শুধু এই জন্যই? আর কি শুনতে চাস? জয় কথা বলল না। হামজা হাসলো। কি শুনতে চাস? যে আমি তোকে খুব ভালোবাসি, এই জন্যই ওই নরক থেকে উদ্ধার করেছি তোরে? জয় কথা বলল না। শোন জয়, তোর কেউ নেই, আমিও না। কি বললাম বলতো? আমার কেউ নেই। তোর কোথাও কেউ নেই। হ, তুমিও নেই। হ্যাঁ, নিজেকে ভুললেও এটা ভুলবি না। তোর কেউ নেই, তুই একা। কিন্তু কিন্তু তোকে বাঁচতে হবে। কিভাবে তা তুই ঠিক করবি। কি করে কি করবি তা তুই ঠিক করবি চলার পথে। শুধু জানিস তোকে বাঁচতে হবে, এবং ভালোভাবে রাজার হালে বাঁচতে হবে। বাঁচার জন্য যা দরকার তা হাসিল করতে যা লাগে তা ভিতরে সঞ্চয় করতে হবে। সেটা কি? হামজা জয়ের কানের কাছে মুখ এনে বলল, পাগলাটে জেদ, হৃদয়হীন হাসি আর ক্ষমতা অর্জনের নেশা। জয়ের মনে পড়ল বড় বাবাও এইসব বলতো। তোকে আরেকটা কারণে এনেছি। জয় আগ্রহ ভরে তাকালো। হামজা বলল, আমার সঙ্গী দরকার ছিল। আমার তোকে দরকার ছিল জয়। কিসের সঙ্গী? কেমন সঙ্গী হামজা ভাই? হামজা কথা বলল না। জয়ের গায়ের গেঞ্জিটা খুলে নিয়ে বলল, চল, আজ তোকে সাঁতার শেখাবো। পুকুরে নেমে জয়কে গোসল করিয়ে দিল হামজা। সাবান মাখিয়ে গা পরিষ্কার করে গোসল করিয়ে ঘেঁষে ঘেঁষে মাথাটা মুছে দিল। মাথা ভেজা থাকলে জ্বর আসবে। দুপুরে বাসায় ভাত নেই। জয়কে নিয়ে এক জায়গায় গেল। পথে হাঁটতে হাঁটতে বলল, খিদে পেয়েছে তোর? খুব। আজ যা খাবি মনে থাকবে তো, রেডি? দুজন হো হো করে হেসে উঠল। হামজা আজকাল প্রায় এমন সব ব্যবস্থা করে, কি যেন করে হামজা। জয় বোঝেও বোঝে না। হামজার এক বড় ভাই, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্র পলাশ আসগর। জয়কে অনেকক্ষণ পরখ করে দেখছিল পলাশ। সেই দিন জয় প্রথম দেখল পলাশকে। পলাশ ওদেরকে দুপুরে ভুরিভোজ করালো। দুদিন পর হিলি বন্দর দিয়ে পলাশের মাল আসছে বিদেশ থেকে। হামজাকে পলাশের লোকেদের সাথে যেতে হবে। রাজন আসগরের বিশাল ব্যবসা। হামজা জয়কে সাথে নিল না। তার পরীক্ষা। ধমকে পড়তে বসিয়ে নিজে নিজে গেল। সে সেইবার ফিরে হামজা ব্যাগ ভরে বাজার করে এনেছিল। মাছ মাংসও এসেছিল বাড়িতে। হামজা সফল হয়ে ফিরেছে। তাদেরকে পুলিশ ধরতে পারেনি। জয়কে বেরোতে দেয় না হামজা বাড়ি থেকে খুব বেশি। সেলিম খ্যাপা সার। হামজা তার সাথে যা করেছে তাতে সে জয়কে কেটে খেতে খুব ক্ষুধার্ত। হামজা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। জয়ের প্রশিক্ষণ বাকি। হামজা তা দিচ্ছে ধীরে ধীরে। একবার বাড়িতে একটা পুচকে এলো। তুলির চেয়ে 3-4 বছরের ছোট। জয়ের রাগে গা জ্বলে গেল। তাদের দুটো ঘর। একটাতে মামা মামি থাকে, আরেকটাতে ছোট্ট চৌকি। সেটাতে 3 জন শোবার জায়গা হয় না। তাছাড়া হামজা দিন দিন আরো লম্বা ও তরতাজা হচ্ছিল, পূর্ণ যুবক হয়ে উঠেছে। জয়ের কিশোর বয়স। তুলিও বড় হয়ে গেছে। এর মাঝে আরেকটা পুচকে মেয়ে এসে জুটল। জয় বাড়ির পেছনে ডেকে নিয়ে গিয়ে ঝুঁটি করা চুল ধরে মোট গুনে গুনে 15টা চিমটি মারল। হুমকি দিল, যদি না চলে যায় তাহলে তুলে এক আছাড় মেরে পেটের নাড়ি বের করে আনবে। মার খেয়ে পুচকি মেয়েটা ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। বিপত্তি বাঁধলো। মেয়েটা মামির বোনের মেয়ে। এত বিশ্রী করে গাল ফেরে কে কাঁদে? আবার কাদার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মুশকিলে পড়ল জয়। আবার একটু মায়াও লাগছে। নরম গায়ে চিমটে আঘাতে লাল টকটকে হয়ে নখ বসে আছে।
তার কাছে কিছু টাকা আছে। দৌড়ে গিয়ে দুটো হজমি টেস্টি পাতা, বই বড়ইয়ের আচার ও দুটো ললিপপ এনে হাতে গুজে দিল। চুপ কর, এই চেংড়ি চুপ। চিমটি তো মারছি, এখন কাঁদলে কি চিমটির দাগ মিলে যাবে নাকি? আমার আর পরে মারবো না, আমি আর পরে মারবো না এমন বলছি। খা চকলেট খা, তোর জন্য আমার কত টাকা খরচ গচ্ছা গেল। আর এবার কাঁদলে পানিতে ডুবিয়ে মারবো। মেয়েটা ভয়ে কাঁদছে কিন্তু শব্দ করছে না। জয় ঠাস করে থাপ্পড় মেরে চলে এলো চকলেটগুলো কেড়ে নিয়ে। উঠানের এক কোণে বসে সবগুলো খেলো চেটে পুটে। কিন্তু হামজা একটা অপ্রিয় কাজ করলো। সে পুচকেটাকেও স্কুলে ভর্তি করিয়ে দিল এবং তাকে আনা নেওয়ার ভার জয়ের। সে জয়ের স্কুলে পড়ে, সুতরাং জয়ের সাথে যাবে আসবে। তুলি ঘাড় তেরা খিটখিটে, তার বান্ধবী এক পাল। তাদের সাথে নাচতে নাচতে সে স্কুলে যায় আসে। কিন্তু জয় পারলে পুচকেকে খেয়ে ফেলে। রাস্তায় চলাচলের সময় এক পক পক করে কান খায়। জয় ঠুকঠাক লাগিয়েও দেয়। একটু কাঁদে আবার শুরু করে। মহা মুসিবত। পুচকের নাম তরুনিধি। অত বড় নাম ধরে কেউ ডাকে না, সবাই তাকে ডাকে তরু বলে। জয় জীবনে সপ্তাহে 4 দিন স্কুলে যায় না, বড়জোর 3 দিন। রোজ রোজ এক জায়গাতে যাওয়াটা কোনো ভালো কথা না। মাঝে একটু গ্যাপ দিয়ে গেলে আলাদা কথা। স্কুল থেকে ফেরার পথে বেশি লাফালাফি করে রাস্তার মাঝখানে যাওয়া জয় পিঠের ওপর দুম দুম করে কিল মারল। বকলো কয়েকটা। পথে খইওয়ালাকে পেল। তরু নাক টানছে আর বারবার তাকাচ্ছে খইয়ের দিকে। জয় তা লক্ষ্য করে ভুরু কুঁচকে গম্ভীর মুখে গিয়ে খই কিনে এনে হাতে দিল তরুর। তরু সব ভুলে গেছে। চোখ টোক হাতের পিঠে মুছে তাড়াহুড়ো করে খই খুলেছে। তা দেখে হাসি পেল জয়ের। তরুণ নাক টানতে টানতে খই খাওয়া আর চোখে দেখল। পথটা সরু, পিচ উঠে গেছে। সেই রাস্তায় গাড়ি চলাচল নেই প্রায়। সেই রাস্তায় আচমকা কোথা থেকে যেন একটা পটপটে আওয়াজ তোলা ইয়ামাহা বাইক এসে তাদের ছুঁয়ে যায়। জয় এক লাহাময় তরুর হাতের কবজি ধরে টেনে নিজের কাছে আড়াল করে মাটির ওপর ছুঁড়ে মারল। কিন্তু বাইক জয়কে ছিটকে ফেলে দিয়ে চলে যায়। জয়ের পাতলা দেহটা গিয়ে মাটির রাস্তার উপরে পড়ে। মাথার পেছনটা শক্ত ইটের খোয়াতে লাগায় ঘাড় বেয়ে তরতর করে রক্ত বেরিয়ে এলো। বাইকটা পাশ দিয়ে একাংশ ধাক্কা মারতে সক্ষম হয়েছে জয়ের তৎক্ষণাৎ সচেতনতায়। নয়তো সেই দিন বাইকওয়ালার উদ্দেশ্য সফল হয়ে যেত। জয়ের আসল জখম ডাক্তার জানলেন। বাম পায়ের হাঁটুর অস্থির সন্ধি খুলে গেছে। আর একটু হলে জোড়া লাগানোর উপায় থাকতো না। অথচ জয়ের বর্ণনা মতে তার কিছুই হয়নি। সে অধচেতন পড়ে রইল নিভু চোখে। মৃত্যু এসেছে। জয়কে পরম যত্নে ছুঁয়ে গেল। এই তো জয় ঝাপসা চোখে আবার মৃত্যু স্পর্শ পেল। অথচ মৃত্যু সেই দিনও জয়ের সাথে ছলনা করে ছুঁয়ে পালালো, সঙ্গে নিল না। ব্যান্ডেজ করার আগে জয়ের পায়ের হাড্ডি সোজা করতে যখন চাপ দেয়া হলো, জয়ের গা শিউরে ওঠা স্বরে মাগো বলে একবার চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেল। সেই দিন সেই পুচকে মেয়ে কি কান্নাটাই না করে কেঁদেছিল। লুটিয়ে পড়া কান্না। তার নিজের হাঁটুর মাংস ছিলে গেছে। তার ব্যথা তরু টের পাচ্ছিল না। চিৎকার জয়ের নয়, তার নিজের। বড় ভয় হচ্ছে মেয়েটার। কিশোর জয়ের শরীরটা প্রায় ব্যান্ডেজে মুড়ে গেল। রাত এলে অসহনীয় যন্ত্রণা, তার কাতর আর্তনাদে সবার ঘুম হারাম। তবুও সবাই ঘুমায়, কিন্তু পুচকেটা জয়ের সাথে রাত জাগে। জয় ধমকায়, কখনো ঠুকঠাক মারেও, তবুও বসে থাকে। ব্যথায় জয়ের শরীরে জ্বর আসে। তরু বিশাল টিনের বালতি ভরে এক বালতি পানি আনতে পারে না। ভয়ে ভয়ে গিয়ে হামজাকে ডাকে। হামজা পানির বালতি ভরে এনে দেয়। তরু সারা রাত জয়ের মাথায় পানি ঢালে। হামজা বসে বসে দেখে। হামজা আন্দাজ করেছিল। এরপর জয় একগাল হেসে জানালো, বাবরি চুল দেখছি বাইকওয়ালার। বহুত খাস লোক সে আমার। হামজা ভাই, চিনতে ভুল হয় নাই। আল্লাহর বান্দা পরহেজগার সেলিম ফারুকী। হামজা হাসলো। ধরবো ধরবো, একদিন ধরবো। সেই দিন খুব ছটফটাবে পাখি। আজ ধরবা না? ধরি মাছ না ছুঁই পানি। বাংলা বইয়ে পাবি এই প্রবাদ। জয় তাকিয়ে রইল। হামজা বলল, একটু শক্তিশালী না হয়ে ধরলে মনের খায়েশ মিটিয়ে নিতে পারা যাবে না। আমার ফুফুটা অকারণে বলি হয়নি জয়। ওদেরকে ধরে একটু তপ্ত তৃপ্তি সহকারে গিলবো বলেই তো ফুপুর এত বড় বলিদান। কাউকে গিলে তৃপ্তি না পেলে মারাটা বৃথা। কারণ মারাটা বড় কথা না, মনের অপূর্ণ তৃপ্তি মেটানো হলো কথা। তুই আরেকটু অপেক্ষা কর জয়। এই যে তুই আরেকটু ব্যথা শুষালি, এতে ওর ভাগের সুদ আরেকটু বাড়লো। মন্ত্রপুতের মতো বলল জয়। কবে? কবে খাবে? যেই দিন সাপ মারবো, কিন্তু লাঠি ভাঙবে না। পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে আসুক। সৈয়দ বাড়ির সাথে আমার দুশ্মনির খবর সৈয়দ বাড়ি এত তাড়াতাড়ি পাবে না। বহুত কিছু হারানোর পর আমাকে টের পাবে। তুই আরেকটু অপেক্ষা কর। আর একটু।
জয়নাল আমির ফেরোয়ার হয়েছেন 5 বছর খানেক। এর মাঝে জয় বহুবার বড় বাবাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। কিন্তু কিছুদিন আগে সে জানতে পেরেছে বড় বাবার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। জয়ের খুব হিংসে হলো। এখন কি বড় বাবার ভালোবাসা ভাগ হয়ে গেছে? এত বছরও পরও যদি বড় বাবার সাথে জয়ের দেখা হয়, বড় বাবা 15 বছরের কিশোর জয়কে চিনবে? আগের মতো বুকের সাথে জড়িয়ে চেপে ধরবে? আচ্ছা, বড় বাবা নিজের ছেলেকে কি জয়ের মতো করে ভালোবাসে? জয়ের বুকের ভেতরটা পুলকে ও শিহরণে তীর তীর করছে, তা জয় বুঝল না। লোকে তাকে জারজ বলে, নির্বংশ বলে, লেজ কাটা বলে। জয় কবে বড় বাবাকে মুক্ত করে সবার সামনে দাঁড় করিয়ে বুকে হাত রেখে বলবে, আমার পরিবার নির্বংশ হয়নি, হবে না। দেখো জয়নাল আমিরকে, দেখো জয়নাল আমিরের পুত্র জিন্না আমিরকে, দেখো আমাকে, আমি আমি জাভেদ আমিরের পুত্র জয় আমির, এখনো জীবিত। আমির বংশে জ্বলতে থাকা কয়টা বাতি চাস? দেখ, এখনো 3টে জীবিত। এভাবে ভেবে জয়ের ভেতরে বড় বাবার সেই ছোট্ট সন্তান আমিরদের বংশধরের বাচ্চা জিনহার জন্য তার বুকের কোথাও যেন আলোড়ন ওঠে। জয় পাগল হয়ে উঠল বড় বাবাকে খুঁজতে, কিন্তু খুব সাবধানভাবে। বড় বাবা ফেরোয়ার, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাকে ক্রস ফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জয় সুযোগ পেল, সেই সুযোগ রাজন আজগার করে দিল। কারণ রাজন আজগরের দাদা বৃদ্ধ হবার পরেও তার নামে মামলা, যুদ্ধের লুটপাট ইত্যাদি মামলা অসংখ্য। বাংলাদেশ সংগঠনের পর ত্রাস করতে প্রথম প্রজন্মের সন্ত্রাস সে। 2002 সাল, অপারেশন ক্লিন হার্ট অ্যাক্টিভ পুরা দেশে। বাদ যাচ্ছে না সেনাবাহিনীর কবল থেকে একটা অপরাধীও। তাদের মারফতে জয়নাল আমির পলাশদের মদদে জয়ের সাথে দেখা করবেন। জয় খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার বড় বাবাকে সে কম বেশি 8 বছর পর দেখবে। কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটল। পলাশ আজগরের দাদা বন্দী হলো, আর জয়নাল আমির ক্রস ফায়ার রড। সংবাদটা এমন সাবলীলভাবে জয়ের কানে এসেছিল। এবং আরেকটা সংবাদ খুব চমকপ্রদ ছিল। সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ির নিক্ষেপিত গুলিতে প্রাণ গেছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জয়নাল আমিরের। জয়ের বয়স তখন 15। সাল 2002। জয়নাল আমিরের মৃত্যুর ঠিক 9 দিন পর জয় নিজে হাতে সৈয়দ ফরহাদ মোহাম্মদ বারি সাহেবের খুন করে ফেললেন। বুক চিরে হাত ঢুকিয়ে হৃদযন্ত্র টেনে এনেছিল। সেটাকে ছুরি দিয়ে কেটে কয়েক টুকরো করে মৃতদেহর পাশে রেখে এসেছিল। আচ্ছা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকের ভিডিওটা এত বড়, মানে এখানে পেজ আকারে ধরলে প্রায় 60 পেজের মতো। এখন আমি পড়তে পড়তে মানে ভিডিও ছাড়ার সময় পার হয়ে যাচ্ছে। এখন কিন্তু অলরেডি 7টা 52 বাজে। ভিডিও ছাড়ার সময় পার হয়ে যাচ্ছে। আমি অনেক নার্ভাস হয়ে যাচ্ছি। আমি অনেক জায়গায় হয়তো মনে করো একটা উচ্চারণ ভুল করছি। আবার এমনও হয়েছে যে ভুল পড়ে আবার ফিরে আসছি। সেই জায়গাটা কাট করিনি। এমন অনেক জায়গা তোমরা পেতে পারো। এজন্য তোমরা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ভিডিও যেহেতু অনেক বড়, ভুলটা থাকবে স্বাভাবিক। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এবং আমি না কথাই বলতে পারছি না। আমি হাঁপাচ্ছি। আল্লাহ! যাই হোক, তোমরা এখনো যদি লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।